তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য ফ্রি মাস্টার ক্লাস অন ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ বাই ইন্টারেক্টিভ কেয়ারস। আজকে আমাদের এই মাস্টার ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সাব্বির হোসেন রসি ভাইয়া। ভাইয়া কাজ করছেন সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে রিভার্স রিটেল জিএমবিএইচ কোম্পানিতে। তো আজকে এই পুরো সেশনটাতে আসলে আপনারা ডেটা অ্যানালিটিক্স এই ফিল্ডটা নিয়ে একটা প্রপার গাইডলাইন পাবেন যদি আপনারা এখানে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান। এবং এর পাশাপাশি আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের যে ডেটা অ্যানালিটিক্স এবং পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ যে আছে সেটা নিয়েও আপনারা একটা প্রপার আইডিয়া পাবেন। তো আজ এই সেশনটাতে আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের অডিও এবং ভিডিও গুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা অবশ্যই চ্যাটে লিখে জানাতে পারবেন। আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। আসিফ ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। ওকে, থ্যাংক ইউ শাকির। আহ, সবাইকে প্রথমত জয়েন করার জন্য ধন্যবাদ। সো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে একটু যদি ধৈর্য ধরে উম, দেখেন, আমি আশা করি আপনাদের একদম এন্ড টু এন্ড একটা বিজনেস ইন্টেলিজেন্স প্রজেক্ট বা একটা ডেটা অ্যানালিটিক্স প্রজেক্টে অ্যাকচুয়ালি কি ওয়ার্ক ফ্লোটা মেনটেন করা হয় আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। শুধু এটা না, এখানে রিয়েল লাইফে কাজের ক্ষেত্রে অনেকে একটা প্রবলেম ফেস করে, আমি নিজে দেখেছি যারা অলরেডি কাজ করছে, এটাও বা অনেকে জানেও না যে এই জায়গায় কিভাবে গুগল বা এক্সেল শিট মানে গুগল শিট বা এক্সেল থেকে ডেটা নিয়ে সেটাকে আমি শিডিউল করবো বা ডেটাবেস থেকে, যে আমি একবার রিপোর্টটা বানাবো, বানানোর পরে যেন আমাকে আর ওইটা নিয়ে রিপিটেটিভ কাজ না করতে হয়। তখন আমি এটাকে অটোমেটেড একটা ড্যাশবোর্ড বা রিপোর্টিং সিস্টেমে আমি কিভাবে ডেলিভার করতে পারি আমার এন্ড ইউজারদের। এই প্রসেসটা পুরোটা আমি দেখাবো পাওয়ার বিআই এ, এবং এর যত বেস্ট প্র্যাকটিসগুলো আছে, ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিস, সেটাও আপনাদের আমি শেয়ার করব। তার আগে আমি আমার নিজের পরিচয় দেয়া থেকে শুরু করে কিছু আমাদের যে কোর্স আছে যেটা, সেটা নিয়ে হয়তো বা অনেকেরই বিভিন্ন কোয়েশ্চেন থাকবে। শুধু কোর্স না, ইভেন একজন একটা কোয়েশ্চেন করছেন ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্টের কাজের পার্থক্য কিন্তু, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। এবং এরপরে আমরা টেকনিক্যাল সেশন 10টার দিকে শুরু করব, মেইন বিষয়গুলো এন্ড টু এন্ড। আপনারা জাস্ট 1 ঘন্টা দেখেন, কারণ এখনকার সময় ব্যাপারটা হয়েছে কি যে শুধু ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্যই বা এআই অ্যানালিস্ট হওয়ার জন্যই আহ, আপনাকে এইগুলা ডেটা অ্যানালিটিক্স টুলগুলা সম্বন্ধে জানতে হবে, স্ট্যাটিস্টিক্স, পাওয়ার বিআই, এগুলা জানতে হবে না। আপনি যেই রোলেই আছেন সেখানেই দেখবেন যে আপনার উপর বাড়তি একটা দায়িত্ব পড়ে, এটা এআই এফেক্টও বলতে পারেন, বা বিভিন্ন কাজে দেখবেন যে একজন মানুষকে আগে যতটুকু রোলে কাজ করতে হতো তার একটু বেশি বাড়ছে, তার উপরে দায়িত্ব বাড়ছে। পাশাপাশি আপনার অর্গানাইজেশন হয়তো আগেও প্রপারলি ডেটা কালেক্ট করতো না, এখন ওইভাবে করে। সো আপনাকে বলবে যে স্বাভাবিকভাবে ডেটা ড্রিভেন ডিসিশন নাও। আগে যেটা হলো আপনার ইন্টেলেকচুয়ালিটি বা আপনার এক্সপিরিয়েন্স থেকে নিতেন, এখন বলবে যে ডেটা ড্রিভেন ডিসিশন নাও, দ্যাটস মোর অ্যাকুরেট, দ্যাটস মোর রিলায়েবল। ঠিক আছে? সো এই কারণে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি প্রায় 6-7 বছর যাবত। আমার একটা ব্যাপার হলো, আমি যেখানেই কাজ করি, আমি বেশ কয়েকটা অর্গানাইজেশনে কাজ করেছি, আমার ইন্ট্রোডাকশনের সময় আমি বলবো, আমি মানুষজনের সাথে কথা বলি, ডিফারেন্ট টিমের সাথে। আমি সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের না, আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, ইভেন ডেটা ইঞ্জিনিয়াররা কি কাজ করছে সফটওয়্যারে বলে, আমি তাদের সাথে কথা বলি। কেন? তারা কি কাজ করছে, কি ধরনের রিকোয়ারমেন্ট, ওখানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এগুলো বোঝার জন্য। সো বিভিন্ন জায়গায় কথা বলে, বিভিন্ন ইন্ডাস্ট্রি, দেশে এবং দেশের বাইরে। তো আমি যতটুকু জানি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের শেখানোর চেষ্টা করব এবং কিছু ফ্যাক্ট বলবো। সো ওই জায়গা থেকে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি, আপনি যেই ফিল্ডেই থাকেন এবং এই কোর্স করেন না করেন এটা বিষয় না, আপনাকে এই স্কিলগুলো ওভার দ্য টাইম ডেভেলপ করতে হবে। না হলে আপনি দেখবেন যে আহ, পিছিয়ে পড়ছেন। এবং সেখানে আপনি বিবিএ ব্যাকগ্রাউন্ড হন বা অন্যান্য, তাদেরও দেখবেন যে আরো বেশি লাগে মার্কেটিংয়ে যা বা যেখানে অ্যাটলিস্ট এক্সেল পাওয়ার বি এর মতো টুলসগুলো জানতেই হবে। আপনি এত ফ্যান্সি টুল না জানলেও ওকে, ফাইন। সো আমি যদি আর আমাদের যে বেচ টু, যেটা আমরা অলরেডি একটা বেচ কমপ্লিট করেছি, ডেটা অ্যানালিটিক্স এন্ড বিআই অর পাওয়ার বিআই ক্যারিয়ার। বাট সেই বেচে আমরা এই তো এই মাসের শেষের দিকে জুনের শুরুর দিকে আমরা শেষ করেছি। 5 মাসের জার্নি ছিল। সেখান থেকে অলরেডি আমাদের একজন পাঠাওয়ে জয়েন করেছে, একজন র্যানিটাতে জয়েন করেছে, আর একজন আনোয়ার সুপে অফার পেয়েছে, জয়েন করে নেয়। পাশাপাশি আরো কয়েকজনের কথা হচ্ছে। সো মানে এইগুলা জাস্ট প্রমোশন বা এই বিষয়গুলোর জন্য না, আমি যখন লাস্টের ফাইনাল সেশনে ছিলাম এবং ওদের যে গ্র্যাটিটিউড প্রকাশ করার বিষয়টা বা ওরা হয়েছে, এটাতে আমার যে ভালো লাগা, এই বিষয়গুলা। এবং বিষয়টা হলো আরো বাকিদেরও যাদের হয় না, অ্যাটলিস্ট ইন্টারভিউ পর্যন্ত, ইন্টারভিউ যদি কল পায় অ্যাটলিস্ট ক্র্যাক করতে পারতেছে। ইনিশিয়াল ইন্টারভিউগুলো কি হয়, এই প্রসেসগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। যেমন কিভাবে টাস্কগুলো, এখনকার সময় শুধু নর্মাল ইন্টারভিউ, ভালো কোম্পানিগুলা কয়েকটা স্টেজে ইন্টারভিউ নেয়।
হ্যাঁ, সেখানে হলো কেস স্টাডি থাকে বা এই বিষয়গুলো এখানে কি কি আপনার জানা থাকতে হবে এগুলো নিয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি সাব্বির হোসেন রসি। আহ, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে অনার্স এন্ড মাস্টার্স করা। আমি অনেকটা একাডেমি এবং রিসার্চের মানুষ ছিলাম। সো সর্ট অফ প্রথমেই আমি কেরিয়ার শুরু করি সেভ দ্য চিলড্রেনে। ওখানে সিলেটে থাকতে 6 মাসের একটা প্রজেক্টে কাজ করি। পাশাপাশি আমি সবসময় ফ্রিল্যান্সিং এর সাথে ছিলাম তখনকার সময় থেকে। আপওয়ার্ক, ওডেস, তখন ওডেস ছিল নাম, ফ্রিল্যান্সার এগুলোতে। এবং ঢাকাতে আসলে প্রথম আসি হলো 2019-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করে, স্ট্যাটিস্টিক্স এর লেকচারার হিসেবে। তো আমি নর্মালি সিএসসি, ডিবিএ ডিপার্টমেন্টগুলোতে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই কোর্সগুলো পড়াতাম। এবং আমি সব সময় পড়াশোনার পাশাপাশি আপস্কিলিং এ মনোযোগ দিতাম এবং ফ্রিল্যান্সিং কাজগুলো করতাম, সেটা বিভিন্ন সময় কনসালটেন্ট হিসেবে, মাঝে মাঝে বাইরের ফ্রিল্যান্সিং কাজগুলো। এরপর একটা পর্যায়ে আমাকে মনে হলো না, সাস্টেনেবল কেরিয়ার যদি বলি আমাদের দেশে এক হিসাবে হলো যে গভর্নমেন্ট জব আসলে সাস্টেনেবল কেরিয়ার বা সিকিউরড কেরিয়ার, কিন্তু বিষয়টা আসলে সবসময় এখনকার সময়ে আমার যে চাওয়া পাওয়া বা আমি যেভাবে চাচ্ছিলাম সেটার জন্য আমার কাছে মনে হয়েছিল অনেস্ট পথে হয়তো বা ওইদিকে আমি সেটা অর্জন করতে পারবো না। প্লাস আমার একটা কোডিং বা ডেটা অ্যানালিসিসের প্রতি টান ছিল। So আমার কাছে মনে হয়েছিল যে না, আমি এইদিকে আমি যদি স্কিল ডেভেলপ করতে পারি আমি যে কোনো জায়গায় কাজ করতে পারবো। আমি যদি ডিজিটাল নোমেডও হই একজন, আমি ঘোরাফেরা পছন্দ করি, কিন্তু আমার ল্যাপটপের সাথে থাকলে আমি কাজ করতে পারবো, আমি আই ক্যান ডেলিভার সর্ট অফ থিং লাইক দ্যাট। হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং এর কাজের ক্ষেত্রে আমি সবসময় এখন পর্যন্ত আমার কেরিয়ার স্ট্যাটিস্টিক্স, ডেটা এগুলোর বাইরে কোনো কাজ করি নাই। আমি সবসময় এটার একটা কারণ, আমি কখনো টিউশনিও করি নাই, মেইনলি এই কারণে। আমি অনেককে পড়িয়েছি কিন্তু স্ট্যাটিস্টিক্স এবং এই বিষয়গুলো। কারণ হলো আমার এই বিষয়গুলো সেম সাবজেক্টে যদি আপনি অনেকদিন কাজ করেন আপনার দক্ষতা দিন দিন বাড়বে, কমবে তো না নিশ্চয়ই। সো এটা একটা আইডিয়া ছিল। আহ, আচ্ছা, ওকে। অ্যান্ড স্যালারি বা এগুলো বিষয় নিয়ে আমি কোয়েশনের পরে আমি আনসার দিচ্ছি। আর তারপরে আমি একটা আসলে বাংলাদেশের ফিনটেক একটা কোম্পানিতে জয়েন করি, যেখানে আমি অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর জন্য আমি এখানে টিম লিড হিসেবে কাজ করি। আমার স্টুডেন্টদের থেকে 2 জন নিয়ে কাজ করি এবং 2 জন হলো আমার ইউনিভার্সিটির জুনিয়র নিয়ে। আমরা তাদের একটা রিপোর্টিং সিস্টেম বানিয়ে দিই আর শাইনি দিয়ে এবং এসকিউএল দিয়ে, সেটা তারা এখনো ব্যবহার করতেছে। তাদের 600 এজেন্ট পয়েন্টে এই রিপোর্টিং সিস্টেমটা ব্যবহার করে। এবং আইডিআর এর হয়ে বাংলাদেশের সকল ইন্স্যুরেন্স কোম্পানির ডেটা আসতো, সেখানেও আমরা একটা অটোমেটেড রিপোর্টিং সিস্টেম করি। এবং সেখানে ডাটা সায়েন্সের কিছু কাজও ছিল। কিন্তু সেখান থেকে এক পর্যায়ে আমি ইউকে বেসড একটা বি ডাটা সলিউশনস নামের একটা কোম্পানিতে জয়েন করি। সো সেখানে আমি সিনিয়র বিআই অ্যান্ড ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করি। সেখানে বেশ কিছু ইউএসএ এবং ইউকে বেসড কোম্পানিতে কাজ করা হয় ওদের হয়ে কনসালটেন্ট হিসেবে, অ্যাসাইনমেন্ট হিসেবে। কিন্তু লাস্ট হলো আমি মাঝে একটা ব্রেক নিয়ে মাঝে কনসালটেন্ট হিসেবে কাজ করতেছিলাম কিছু কোম্পানির হয়ে। এই কোর্সগুলোর পাশাপাশি আমি রিসেন্টলি হলো জার্মানির একটা মোটামুটি ইউরোপের ওয়ান অফ দ্য টপ রিসেলিং ব্র্যান্ড বলা যায়, ই কমার্স কোম্পানি। ওদের মেইন কোম্পানি হলো বাডিয়ান সেলি ওয়েবসাইট, কিন্তু আসলে হলো আর মেইন মাদার কোম্পানি হলো রিভার্স রিটেল। সেখানে সিনিয়র বিআই অ্যান্ড ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। সুযোগ হলে ওই জার্নিটা সম্বন্ধে একদিন বলবো, কারণ ওখানে আমার যে রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল আধুনিক রিক্রুটমেন্ট প্রসেস অনেক এইরকমই, অপটিমাইজলি বলেন বা বড় বড় যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে সর্ট অফ এইরকমই হবে। এটা সো সেখানে আমি আমি জাস্ট এই জায়গাটা একটা কেন বলি, এই বিষয়গুলো শিখবেন। একটা সময় মানুষ আর্গুই করতো ট্যাবলো শিখবে না পাওয়ার বিআই শিখবে। আমি জাস্ট বলি, আমি ওই কোম্পানিতে জয়েন করার পর আমার 1 মাস কাজ দেখে, জাস্ট 1 মাস কাজ দেখার পরে ওদের ট্যাবলোর লাইসেন্স বাতিল করেছে। বাতিল বলতে আরো 8 মাস আছে লাইসেন্সের, কিন্তু তাও এটা ওরা বাদ দিয়েছে। ওরা আমার আন্ডারে সব রিপোর্টিং এখন পাওয়ার বিআই অটোমেশন হচ্ছে। ওদের এক্সেলে বা গুগল শিটে অনেক স্ট্যাটিক রিপোর্টিং ছিল, অটোমেশন হচ্ছে। এবং আমাকে এখানে টিম গঠন করতে বলেছে। অলরেডি আমার স্টুডেন্ট থেকে আমি একজনকে নিয়েছি, হয়তোবা সামনে যদি আমরা ভালো করি আরো এরকম। সো পাওয়ার বিআই এরকম একটা আলাদা একটা শিফট বা গিয়ার পেয়েছে। এটা দেশে হোক দেশের বাইরে হোক সবাই পাওয়ার বিআই দিকে ছুটছে। পাওয়ার বিআই টিম বা কমিউনিটিও আসলে এটার পিছনে অনেক কাজ করতেছে, প্রতি মাসে মাসে আপডেট আসতেছে। এবং আপনি যদি টুকটাক এক্সেল পারেন, এটা যে আপনার জন্য কত সহজ হবে আজকের ক্লাসে, মাস্টার ক্লাসের পরে আপনি আরো এটার একটা ধারণা পাবেন। এখন এই তো আমার পরিচয় যদি এটা বলি। আর আজকে যদি যেটা বলছিলাম যে আমরা প্রথমে আমি একটু ব্রিফ এটা আমাদের কেরিয়ার পার্টটা নিয়ে কথা বলবো, কারণ আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে বিভিন্ন, ওই কোয়েশ্চেনগুলোর আনসার পেয়ে যাবেন। কিছু রিসোর্স শেয়ার করবো, ফ্রি রিসোর্স, হ্যাঁ, আপনাদের জন্য কিছু গাইডলাইন, এবং দেন হলো একটা ডেমনস্ট্রেশন, একটা বিআই প্রজেক্টের লাইফ সাইকেল, একটা রিপোর্ট অটোমেশনের লাইফ সাইকেলটা কেমন হয় সেটা পাওয়ার বিআই আমি আপনাদের দেখাবো। আশা করি ওই পার্টটা আপনাদের নিজেদের প্রয়োজনে একটু দেখবেন। আপনারা
45 মিনিট 1.5 ঘন্টা আসলে তো আসলে লস না, আমরা কোথাওভাবেই আসলে টাইম ওয়েস্ট করি। এটা দেখলে হয়তো বা আপনি বুঝতে পারেন কোনো জায়গায় থেকে কোর্স করতে হবে যেমন কিছু না, আপনি ভালো লাগলে বা যদি এটার ইম্পর্টেন্স বুঝেন মোস্টলি আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। আপনি একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে নিজের কেরিয়ার নাই বা করেন, ইভেন যারা অ্যাসপায়ারিং ডেটা সায়েন্টিস্ট আছেন তাদেরও আমরা এখানে যে টুলসগুলো কভার করব এই টুলসগুলো ছাড়া কিন্তু বা এই কনসেপ্টগুলো ছাড়া ডেটাকে ভালোভাবে বোঝা ছাড়া আপনি ডেটা সায়েন্টিস্টও হতে পারবেন না। ডেটা সায়েন্টিস্টের মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যদি আপনাদের কারো ইচ্ছা থাকে তার জন্য এই কোর্স না, কিন্তু আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হতে চান তার জন্য এই কোর্স। কারণ ডেটা সায়েন্টিস্টের কাজ কিন্তু শুধু মেশিন লার্নিং নিয়ে না। আমি 2 বছর কাজ করেছি ডেটা সায়েন্টিস্ট হিসেবে, আমার টিমে এখনো ডেটা সায়েন্টিস্ট কাজ করে, আমি জানি তাদের বেশিরভাগ সময় কাজ হয় সিকিউএল অথবা পাইথনে কাজ হচ্ছে। পাইথনে মেশিন লার্নিং খুব কমই, বেশিরভাগ সময় বিজনেস বিভিন্ন প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো যে হলো সলভ করা হলো তারা কাজ করতেছে। আর ডেটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্টের কাজটা সর্ট অফ বেশিরভাগ সময় অ্যাডহক অ্যানালাইসিস হয়। আপনাকে বিভিন্ন রিপোর্টিং টাস্ক আসতেছে, আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্টে কিছু রিপোর্টিং লাগে, মার্কেটিং ডিপার্টমেন্ট দেখতে চায় তাদের মার্কেটিং ক্যাম্পেইনগুলো কতটুকু এফেক্টিভ, কোন ক্যাম্পেইনটা এফেক্টিভ হচ্ছে, আপনার কাস্টমারদের ট্র্যাক করা দরকার হয়, এই ধরনের রিপোর্টিং টাস্ক আসে, সেই কাজগুলো করা হয়। এবং পাশাপাশি সময়ে কিছু জায়গায় ফরকাস্ট করা, যেমন আমি ফিউচার প্রেডিকশন করার কাজ আসে, টাইম সিরিজ অ্যানালাইসিসের মতো হতে পারে, ড্যাশবোর্ড বানানো, এই ধরনের কাজগুলাই বেশি হয়, এবি টেস্টিং পর্যন্ত করা হয়। আর এই কাজগুলা ডেটা সায়েন্টিস্টরাও করে না যে এরকম, কিন্তু তাদের সময় সবসময় অ্যাডহক অ্যানালাইসিসের উপরে কাজ করে না। যেমন ইনস্ট্যান্ট একটা রিকোয়ারমেন্ট আসলো, এটার উপরে কাজ ইউজুয়ালি কম। তাদের একটা প্রি ডিফাইন্ড একটা মানে প্রথমে আগে প্রবলেম আইডেন্টিফাই করা হয়, আমরা এই জায়গায় কেন লুজ করতেছি, বা এবি টেস্টিংও তারা করে। যেমন আমার এই প্রোডাক্ট বা এই ক্যাম্পেইন ওই ক্যাম্পেইন কোনটা এফেক্টিভ হলো, কেন হলো, এটা অল্প একটা ব্যাপার। অনেক সময় আমি কাস্টমারদের সেগমেন্ট গ্রুপ করতে চাই, তখন ওই যে আমাদের ক্লাস্টারিং বা আনসুপারভাইজ লার্নিং মেথড আছে, ওইগুলো দিয়ে করা যায়। সো আমরা আমাদের কোর্সে এই পার্টও রেখেছি। ইভেন ক্লাস্টারিং সবাই করে, কিন্তু ক্লাস্টারিংকে কিভাবে ইন্ডাস্ট্রিতে আসলে প্রেজেন্ট করা হয় ক্লায়েন্টের কাছে, আপনি এত এত কোড আপনার কখনোই দেখবেন, আপনার জুপিটার নোটবুক, গুগল কোলাব, আপনার এন্ড ক্লায়েন্ট কখনোই দেখবে না, দেখলে বিরক্ত হবে। তাদের কাছে কিভাবে প্রেজেন্ট করতে হয় এই প্রেজেন্টেবল আগের বেঁচে যারা আছে তারাও এটা বলতে পারবে, তাদের কাছে এটা নতুনই ছিল। আমি যেভাবে আমার কাছেও অ্যাকচুয়ালি নতুন ছিল, আমি যখন এইভাবে কাজ করি, তো ওভার দ্য টাইম আমি জিনিসগুলো অ্যাকুয়ার করেছি, সেটা আমি জাস্ট শেয়ার করার চেষ্টা করি উইথ বেস্ট প্র্যাকটিসেস। সো আমরা আসলে শুরু করব এখানে মাইক্রোসফট এক্সেল দিয়ে, কারণ এক্সেলকে আপনি আন্ডারমাইন করার বা ছোট করার কোনো সুযোগ নেই। কারণ আপনার হচ্ছে যার সাথে কাজ করবেন, যেমন আমি আমার কোম্পানির এমডির সাথে আমি ডিরেক্টলি কাজ করি, হ্যাঁ, উনি এবং আগে যে কোম্পানি ছিল উনি একজন ডেটা সায়েন্টিস্ট ইউকের, ডক্টর শরফুল ইসলাম। উনি হলো ওনার সাথে যখন কাজ করি, ওনাদের অলমোস্ট 70% কাজ ওনারা গুগল শিটে অথবা এক্সেলে করে। কেন? ওরা ইউজ টু। আরেকটা হলো এখানে কম টাইম লাগে। আপনি যদি এক্সেল ভালোভাবে পারেন, পিভট টেবিলের কাজ এবং এই যেই কাজগুলো, এটা 1 সপ্তাহে আপনাকে আমি প্রপারলি শেখাতে পারবো, যে কাজগুলো আপনার লাগে, পিভট টেবিলের কাজ, পাওয়ার কোয়েরির কাজ এবং ভি লুকআপ, এক্স লুকআপ, এই ধরনের ফাংশনগুলো আপনি যদি প্রপারলি জানেন, আপনি এই কাজগুলো করতে পারেন। এবং আপনার স্টেক হোল্ডার যদি এটা হয়, আপনি তার সাথে কমিউনিকেট করার জন্য আপনাকে অ্যাটলিস্ট, যেমন আমি প্রথমে এক্সেলই তার সাথে কাজ শুরু করি আমার এমডির সাথে, তারপরে আমি বললাম দেখো এক্সেল থেকে পাওয়ার বিআই আরো অসাম এই ফিচার আছে, স্পেসিফিক কেস ধরে বলতে পারছি। শুরুতেই যদি আমি পাওয়ার বিআই দেখাতাম তাকে, বলতো যে না আমার তো এটাতে হচ্ছে, কেন না এটাতে তুমি করো। সো এইভাবে শিফট করতে হয়। তো আপনার স্টেক হোল্ডারের জন্য মাঝে মাঝে আপনাকে এক্সেল বা এবং দ্রুত অ্যানালাইসিস করার জন্য এক্সেলের বিকল্প নেই। সো এক্সেল থেকে শুরু করি এবং এক্সেলের সাথে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো, স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টগুলো আমরা এক্সেলের সাথে কাজ করার চেষ্টা করি। এবং স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিস বা কাজগুলো বা রিসার্চের কাজগুলো আমরা আর দিয়েও দেখা। এখানে আর একটা সর্ট অফ বোনাস সেকশন। অনেকের হায়ার স্টাডির স্বপ্ন থাকে আপনাদের, অনেক প্রফেসর আবার আর দিয়ে কাজ করা বা রিসার্চে আর এর ইউজ হলো খুব বহুল প্রচলিত ইউজ। অনেক প্রফেসর বিশেষ করে সোশ্যাল সায়েন্সে যারা যাবেন বা ডিএনএ আরএনএ ডেটা বা এই ধরনের যারা বায়োলজিক্যাল সায়েন্সে যারা কাজ করেন, তাদের জন্য যে আর এর বিকল্প নেই, তারা চায় যে এই ধরনের কাজ আর দিয়ে করতে। আমি একটা রিসার্চের আমরা একটা প্রজেক্ট রেখেছি যেখানে হলো একটা সার্ভে ডেটা কিভাবে আর দিয়ে কাজ করতে হয় এবং এটাকে বলে রিপ্রোডিউসেবল ওয়ার্ক, সেটা আমরা দেখাবো। পাইথন দিয়ে মেশিন লার্নিং পর্যন্ত দেখা, কিন্তু ডিপ লার্নিং এর পার্ট সম্পূর্ণ আলাদা। ডিপ লার্নিং একজন কখনো ডেটা অ্যানালিস্টকে, বিআই অ্যানালিস্টকে ডিপ লার্নিং এর কাজ দেওয়া হবে না। এনএলপি চ্যাটবট বানানো বা এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট জিপিটির মতো মডেল বানানো,
এগুলো হলো ডেটা সায়েন্টিস্টরা কাজ, ডেটা সায়েন্টিস্ট থেকে মোস্টলি এগুলো নিয়ে কাজ করে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা তারা মোস্টলি এটা নিয়ে কাজ করে। ওকে, এসকিউএল এর যে আমরা লোকাল ভার্সনও দেখাই, আমরা মাইএসকিউএল এর কাজ করা দেখাই পুরোটা, এবং এসকিউএল এর আমি যেভাবে দেখাই ডেটা সায়েন্টিস্ট ডেটা অ্যানালিস্ট যারই হোক একদম মানে কোনো কিছুতে সে আটকে, ঠিক আছে। আমরা মোটামুটি সবগুলা মানে জিরো থেকে শুরু করে অ্যাডভান্স, এবং এটা সব থেকে সহজ ল্যাঙ্গুয়েজ হলো এসকিউএল বা সিকিউএল। এটা কাজ করার আগে অনেকে বুঝে না বা অনেকে থিওরির ভিতরে আটকে থাকে, কিন্তু এটা সব থেকে এক্সাইটিং। এটা দিয়ে আমরা ওয়েব অ্যানালিটিক্স, একটা ই কমার্স বা এই ধরনের অ্যানালাইসিস হলেই আপনি কোনো কোম্পানির হয়ে কাজ করেন, আপনার নিশ্চয়ই আপনার সাইটে মানুষ যায়, আপনার কাস্টমাররা হিট করে, তখন আপনি তাদের ডাটা অ্যানালাইসিস করতে চান, কে কতক্ষণ ছিল, হ্যাঁ, তাদের মাঝে কতজন কনভার্ট হলো, যতজন আপনি অ্যাড দিয়ে নিয়ে এসেছেন তাদের মাঝে কতজন কেনাকাটা করলো, কতজন জাস্ট ঘুরে চলে গেল, কনভার্সন রেট অ্যানালাইসিস, এইগুলো সিকুয়েলে করার জন্য বেস্ট। তো এই পার্টগুলো আমরা দেখাই, এবং পাওয়ার বি এর আদ্যন্ত আমরা কভার করি। এবং এইবার যেটা বেস্ট টু এক্সট্রা থাকবে, যেহেতু আমি মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বি অ্যানালিস্ট, আমি গত 3 মাস আগে মাইক্রোসফটের যে সার্টিফিকেশন আছে পাওয়ার বিআই ডাটা অ্যানালিস্টের, সেটা আমি কমপ্লিট করি সার্টিফিকেশন। কোর্স কমপ্লিশন সার্টিফিকেট আর এটাকে বলে ভেন্ডর সার্টিফিকেশন, দুইটা আলাদা বিষয়। ইউডেমি কোর্সের যে কোর্স, ওটা জাস্ট কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, এটা কোথাও কিন্তু দেখানো যায় না, দেখালে এটা কোনো ভ্যালু নেই। আপনার জানার জন্য ঠিক আছে, খুবই ভালো, কিন্তু কোর্স হিসেবে না, ওইগুলো দিতে হয় কোনো একটা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয় ভেন্ডর সার্টিফিকেশন। এবং আপনি সবাই পাওয়ার বিআই জানে, শিখতেছে, কিন্তু অনলি 1% অ্যাট মোস্ট যাদের হলো এই সার্টিফিকেশন আছে। তো আপনার রিক্রুটমেন্টেও এটা অনেকভাবে হেল্প করে। আমি রিসেন্টলি আমার ইয়েতে আমি একজনকে সিভি দিলাম, যখন 2টা সিভি দিলাম, একজন দেখি বলছে আরে সে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে, কিন্তু তারপরেও তার সিভিটা পছন্দ করেছে তারা, তার কোনো জব মানে আগের কোনো এক্সপিরিয়েন্সও নেই, ফ্রেশার্স, সে আমার আগের ব্যাচের স্টুডেন্ট ছিল, তারপরেও তারা পছন্দ করেছে কেন, আরে ওর তো পাওয়ার বিআই সার্টিফিকেশন দেখলাম, আমরা তো এটা নিয়ে রিক্রুটিং, তো ইনিশিয়ালি তাকে চুজ করেছিল। এইরকম আর কি। তো এটা আমি পুরো গাইডলাইন দিব কিভাবে কমপ্লিট করা যায়। তো আমরা যদি মডিউলটা একটু দেখি, কোশ্চেনগুলোর আপনাদের আনসার আমি দিব, জাস্ট আমি একটু কভার করে নিই। মডিউলের লিঙ্কটা এখানে দেওয়া আছে, আপনারা যে স্লাইডটা দিয়ে দেওয়া হবে, তখন মডিউলগুলো দেখে নিতে পারবেন, তখনই এটা আরো ভালো বুঝতে পারবেন। এবং আমি আগে আরো মডিউলটা আপনি যে কাউকে দিয়ে ভেরিফাই করে দিয়ে দেখেন যে এটা কি কমপ্লিট একটা গাইডলাইন কিনা, এটা কেন 5 মাস 6 মাসের প্রোগ্রাম, কেন এখানে 40টা লাইভ ক্লাসের পরেও আরো হলো এখানে, মানে আমার কাছ থেকে শুধু 40টা লাইভ ক্লাস, আর সাপোর্ট যে ইনস্ট্রাক্টর যে আছে সে আপনাদের প্রতিদিন 2টা করে, মানে সপ্তাহে 5 দিন, মানে প্রায় 10টা ক্লাস নিয়ে, আপনাদের কেউ আটকে গেলেন ওই দিনের ক্লাসটা করতে পারলেন না, আপনাদের দেখানো যায় কোনো কিছু ইনস্টল হচ্ছে না, এতগুলা ক্লাস, এবং এটার পাশাপাশি 16 থেকে 20 ঘন্টার মতো রেকর্ডিং আছে বিভিন্ন ছোট ছোট টপিকের উপর। কেন? কারণ এটা হলো একটা কমপ্লিট গাইডলাইন চাচ্ছিলাম। কারণ আমি আপনাদের কাউকে খুশি করার জন্য অল্প অল্প দেখিয়ে চলে যেতে পারি, সবাই খুশি থাকলো, কোটিনে আসলে কেউ যেতে চায় না, কিন্তু এটাতে আপনি রিয়েল লাইফে গিয়ে আটকে যাবেন। কিন্তু আমার এখান থেকে যারা যায় বিভিন্ন কোম্পানিতে জয়েন করে, ট্রান্সফর্ম গ্রুপে একটা ছেলে কাজ করতেছে, পাঠায় কাজ করতেছে, ওরা গেলে কোনো কিছুতে আর ঘাবড়ায় না, দেখে যে ওগুলো আরো ইজি বিষয় নিয়ে ওরা কাজ করতেছে, অ্যাডভান্স টপিকগুলো তারা এখান থেকে জেনে গিয়েছে। হ্যাঁ? আর এখানে আপনারা প্রত্যেকটা মডিউলটা আমি বিস্তারিত যাব না, আপনারা দেখতে পারবেন উইক বাই উইক আপনাদের কি ক্লাস হবে, কি প্রজেক্ট হবে, প্রজেক্টগুলো আবার আমি ইন্ডিভিজুয়াল রিভিউ দেই, কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করার, আমি একটা প্রবলেম সলভ সেশন নেই, পাওয়ার বিআই একদম এন্ড টু এন্ড, মানে স্টার্ট টু ফিনিশ এই পার্ট। সিকুএল এখন একটা কোশ্চেন আসে, আপনি যদি বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হন বা ডেটা অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হন, তাহলে আপনাকে সিকুএল, পাওয়ার বিআই এবং এক্সেল জানলেই হবে। আপনি বলতে পারেন আমার সিকুএল জানতে হবে কেন, কারণ ডেটা রাখে মানুষ ডেটাবেজে, আপনি ওই ডেটাবেজে থেকে ডেটা এনে কাজ করতে হয়। সো আপনার এই জায়গায় এছাড়াও আরো ইম্পর্টেন্স কাজ আছে, বলা হয় সোর্স সিস্টেমে ডেটাকে ক্লিন করা বা এগুলা করার পরে পাওয়ার বিআই বা বিআই টুলে আনার জন্য, এগুলোর জন্য আপনার জানতে হবে। এবং খুব ভালো, এবং ডেটা সায়েন্টিস্টের জন্য এগুলা জানা খুব দরকার। ওকে, আর যেটা হলো প্রত্যেকটা মডিউলের শেষে আপনি কি জানবেন এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে এটা আধা ঘন্টা সময় নিয়ে পড়েন। আপনি ইন্ডিভিজুয়ালি নিজেও যদি চেষ্টা করে এই যে বিষয়গুলো কভার করতে চান, অনেকে গাইডলাইনের অভাবে আপনি এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা, আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে জাস্ট বিগিনার না, বললাম মিড লেভেল পর্যন্ত কাজ করতে পারেন, বা অলরেডি আপনি কোনো কোম্পানিতে আছেন কিন্তু আপনি এখনো কমফোর্টেবল হন নাই আপনার কাজে, আপনাদের এটা নিয়ে প্রবলেম হবে। ওকে ওকে ওকে, এই সবগুলা লিঙ্ক হলো আপনাদের সাথে এটা শেয়ার করা হবে, যে এই স্লাইডের ভিতরে সবগুলা লিঙ্ক করা আছে।
সো এটা নিয়ে চিন্তিত হতে হবে না। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে, এবং আপনাদের জব প্রিপারেশনের ক্ষেত্রে বলতেছি যে সব, আমি এটা পরে বলতেছি জব প্রিপারেশনের বিষয়টা। আর কিছু প্রজেক্ট যে করবো, এক্সেলের একটা ড্যাশবোর্ডের প্রজেক্ট, হ্যাঁ, এটা আমাদের, আমি কিছু দেখা রুট কজ অ্যানালাইসিস কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমি দেখাবো। সো তারপরে পাওয়ার বিআই, এটা অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর একটা খুব কমন প্রজেক্ট, কিন্তু এটা দিয়ে সব থেকে বেশি শেখা যায়। হ্যাঁ, অনেকগুলা টপিক এখানে। এটা হলো ইন্ডাস্ট্রির সব থেকে অ্যাডভান্স এবং সব থেকে রিকোয়ার্ড প্রজেক্ট। এমন কোনো কাজ নাই যেখানে কাস্টমার নিয়ে আপনি কাজ করতেছেন সেখানে আপনাকে কোহর্ট অ্যানালাইসিস করতে হবে। করলে বা না করা আপনার চয়েস, কিন্তু করলে আপনি এগিয়ে যাবেন, আপনি অনেক ডিসিশন বের করতে পারবেন। ওভার দ্য টাইম কাস্টমারদের ট্র্যাক করা, আপনি কাকে চার্ন করতেছেন, হারাচ্ছেন, কে আপনার রিটার্নিং কাস্টমার, কে নিউ কাস্টমার যদি আসে সে কোন চ্যানেল থেকে আসতেছে, কোন বিজ্ঞাপনের প্রত্যেকটা কোম্পানি তো বিজ্ঞাপনের জন্য খরচ করে, এসইও মার্কেটিং থেকে শুরু করে ফেসবুক অ্যাড, তখন তারা দেখবে কোন চ্যানেল থেকে আমার বেশি মানুষ আছে, তো ওই জায়গায় তারা কমায় দেয়, খরচ কমায় বা বাড়ায় ওই অনুযায়ী। সো এইটা একদম এন্ড টু এন্ড। এর বাইরে আরএফএম সেগমেন্টেশন একটা আছে। আমার যে জব হয়েছে এই কোম্পানিতে, এই জব হওয়ার পিছনে কারণই ছিল এই কোহর্ট অ্যানালাইসিস এবং এই আরএফএম সেগমেন্টেশন। এটা দিয়ে আমি তাদের একটা বিজনেস কেস স্টাডি আমি প্রমাণ করি। তারা জাস্ট আমাকে ডাটা দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল যে আমাদের এই রকম প্রবলেম, এই প্রবলেমটা আমি কিভাবে চুজ করতে, আমরা ভিআইপি কাস্টমার আইডেন্টিফাই করতে চাই, তাদেরকে রিওয়ার্ড দিতে চাই, এবং মানে যারা আমার চার্নিং কাস্টমার, যারা হারিয়ে যাচ্ছে তাদেরকেও আইডেন্টিফাই করতে চাই, তাদেরকে লয়্যালটি বিভিন্ন ধরনের বা বিভিন্ন ডিসকাউন্ট বা সামথিং কিছু দিয়ে আনতে চাই। এই দুইটা কাজে আমি করি। এই কাজটা করে আরএফএম সেগমেন্টেশন এবং কোহর্ট অ্যানালাইসিস করে, এবং তারা রিয়েলি এমপ্রেস। আমাকে ইনস্ট্যান্টলি একটা স্টেপ বাদ দিয়ে লাস্টের চতুর্থ স্টেপই, যেটা আমার কেস স্টাডি প্রেজেন্টেশন ছিল, সেই দিনই আমাকে ডিরেক্ট অফার করে। ইউজুয়ালি নরমালি পরে এইচআর এর সাথে নেগোসিয়েশন হয় এটা। ওয়েব অ্যানালিটিক্সের যেটা কথা বললাম, এটা অমূল্য জিনিস। এটা ইনিশিয়ালি আপনারা বুঝবেন না, কিন্তু একটা পর্যায়ে আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটে যে ব্রাউজার বা কুকিজ থেকে যে ডাটা কালেক্ট করা হয় সেই ডাটাটা অ্যানালাইসিস করা, এবং সেই ডাটা থাকে হলো আপনার এসকিউএল ডাটাবেজ, সিকিউএল ডাটাবেজ, সেই ডাটা আপনাকে অ্যানালাইসিস করে। এবি টেস্টিং আমরা পাইথনে দেখাই, এখানে এক্সেলও দেখাই, পাইথনও দেখাই। হাইপোথেসিস টেস্টিং এর উপর আমাদের ফোকাস থাকে, অন্যান্য হাইপোথেসিস টেস্টিং এর ক্লাস থাকে, এবং মেশিন লার্নিং এর যে ফাউন্ডেশন থেকে শুরু করে বেসিক আমরা যে মডেলগুলো আছে সবগুলাই কারো সুপারভাইজ, আনসুপারভাইজ মডেল লার্নিং এবং রিগ্রেশন অ্যানালাইসিস আমরা খুব প্রপারলি আমরা এখানে কিছু প্রজেক্টের ব্যাপার আছে, যে প্রজেক্টগুলো আমরা দেখাই এগুলো পেয়ে যাবেন আপনারা, যে কথাগুলো বললাম। আর কেরিয়ারের গাইডলাইনের জন্য যদি কথা বলি, আমি জাস্ট 2 মিনিট বলে তারপরে আপনাদের কি নিচ্ছি, প্রশ্ন নিচ্ছি। কেরিয়ার গাইডলাইনের কথা যদি আমি বলি তাহলে বলবো যে প্রথমেই আসলে জানতে হয়, অনেকে অনেক জানে কিন্তু একটা জবকে কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা বুঝে না। জবকে অ্যাপ্রোচ বলতে একটা সার্কুলার পেলে সেটা অনুযায়ী কিভাবে ফার্স্টে সে একটা কভার লেটার ওই অনুযায়ী বানাবে, সে কভার লেটার অনুযায়ী এখানে করবে, সিভিটা বানাবে, সিভিটা মডিফাই করবে, এবং আপনি যখন ইন্টারভিউ কল পাবেন, আপনি শুধু কাজ না যে আপনাকে প্রশ্ন করলো আপনি উত্তর দিলেন, আপনার কোয়েশ্চেন হলো, কোয়েশ্চেন সাথে সাথে আপনি সুযোগ পাবেন যখনই, তখন নিজেকে ইন্ট্রোডিউস করার পাশাপাশি আপনাকে বলতে হবে আপনি এটা জানেন, আপনার কোম্পানি এই নিয়ে কাজ করে, এই ডাটা নিয়ে কাজ করে, আমি এই জায়গায় এই কাজ করতে পারি যেটা আপনার কোম্পানিতে এইভাবে ভ্যালু অ্যাড করতে পারে। সো এটা কোর্সের আপনার কন্টেন্টগুলো করার পরে নিজেরাই বুঝে যান। তারপরেও আমি আমার স্টুডেন্টদের বলি, আপনারা যখন ইন্টারভিউ কল পান আমাকে ডাইরেক্ট নক দিবেন, কোর্স শেষ হয়ে গেছে কি হয়েছে, নক দিবেন, এবং আমি বলে দিব আপনাকে এই কোম্পানি এইভাবে কাজ করে, আপনি এই জায়গায় আপনি তাদেরকে আমার সাথে শুধু জব ডেসক্রিপশনটা আগে শেয়ার করবেন, আপনি এই পয়েন্টগুলো তুলে ধরবেন। তারপর পোর্টফোলিও ওয়েবসাইটটা খুব দরকার, মানে সিভি থেকে এই জিনিসটা দরকার। আর বাই দ্য ওয়ে, একজন যে বললেন যে লাইভ ক্লাস কিনা, ডেফিনেটলি লাইভ ক্লাস, 40টা লাইভ ক্লাস শুধু আমার কাছ থেকেই থাকবে 5 মাসে, সপ্তাহে 2টা করে 5 মাসে। আর সাপোর্ট ইনস্ট্রাক্টরের থেকে প্রতি সপ্তাহে 10টা ক্লাস, তো বুঝেন যে হলো আমাদের এখানে 20 সপ্তাহে 200 ক্লাস পাবেন, মানে প্রতিদিন 2টা করে। আমার যেদিন ক্লাস থাকবে না সেই দিনগুলোতে প্রতিদিন 2টা করে তাতে ক্লাস পাবেন তার সাপোর্ট থেকে। ওকে, আর যেটা বলছিলাম ইন্টারভিউ স্কিল ডেভেলপমেন্ট, আপনাদের একটা ইন্টারভিউ হ্যান্ড নোটবুকও দেওয়া হবে, কিন্তু এগুলো থেকে বড় কথা আপনি সেশনের সময় বুঝে যাবেন যে আপনার অ্যাপ্রোচটা কি হবে। ইভেন আপনাদের যখন প্রজেক্টগুলো আমি রিভিউ করবো তখন কার কোথায় ভুল হচ্ছে সেটা বলে দেবো। আর ফ্রিল্যান্সিং গাইডলাইন, আমি এখন খুব বড় স্কেলে ফ্রিল্যান্সিং আপওয়ার্ক বা ফাইবারে করি না, কিন্তু ফাইবারে আমি অনেক কাজ করেছি গত 2 বছর, এই বছরটা করতেছি না, কারণ এই বছর আমি একটা এনজিওর হয়ে রিসেন্টলি একটা বড় একটা প্রজেক্টে কাজ করেছি, ল্যান্ডোলেক্স ভেঞ্চার্স 27, আমেরিকান কোম্পানি, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ওদের কিছু প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টটা করেছি।
ওই প্রজেক্টে আমি যেই কাজ করেছি আপনাদের সর্ট অফ ওই আদলে আজকে একটা জিনিস দেখাবো আমি পাওয়ার বিআই এন্ড টু এন্ড প্রজেক্ট। আমি ইভেন ওইটারও আমি একটু দেখি। আর এখানে হলো কিছু দেওয়া আছে, এটা নিয়ে এখন আর কথা বলছি না। নর্মালি কিছু বিষয় মান কেপিআই ফ্রেমওয়ার্ক কি, এলিমেন্ট ক্লাটার বা ইয়েগুলা কি কি, আমি এটা যখন পাওয়ার বিআই প্রজেক্টটা আজকে দেখাবো সেখানেও আমি কিছু জিনিস বলবো, লেআউটটা কেমন হওয়া উচিত, কিভাবে আপনি নাম্বার ফরম্যাটিং গুলা করা উচিত। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকে বুঝে না, বড় বড় ভ্যালু ইউজ করছে যে একজন পড়তেছে একক দশক শতক করতে হচ্ছে, এটা নেভার গুড প্র্যাকটিস। সবাই এই ভুলটা শুরুর দিকে করে, এগুলো কিভাবে ঠিক করতে হবে। আর কিছু এখানে ইউজফুল চ্যানেল আছে যেগুলো আমি নিজেও ফলো করেছি আমার ক্যারিয়ারে, আপনারাও ফলো করতে পারেন, এই চ্যানেলগুলো দেখতে পারেন ডেফিনেটলি। আপনারা যদি নিজে নিজে স্টাডি করতে চান, ব্লগ করার অভ্যাস করতে হবে। ইভেন যারা শিখে গিয়েছেন তারাও ব্লগ করবেন, মিডিয়াম, টেডি নাগেটসের আপনার পছন্দের বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, ডেটা সেট কোথায় পাওয়া যায়, কোথায় প্র্যাকটিস করা যায়, এই বিষয়গুলো নিয়ে এখানে আছে ফন্ট নিয়ে। আর আপনাদের এনরোল করতে পারেন এই কোর্সে, আমি এখানে এনরোলমেন্টের লিঙ্ক আমি এখানে দেওয়া আছে, ক্লিক করলে এনরোলমেন্টের ওয়েবসাইটে চলে যাবে। আর যেটা বলছিলাম, আমরা আগস্টের 2 তারিখ থেকে ক্লাস হবে, ফ্রাইডে এবং টিউসডেতে ক্লাস হবে প্রতি সপ্তাহে, মঙ্গলবার এবং ইয়েতে 9:30 থেকে 11টা, আর এরকম বা 11টা থেকে 12টা দুইটা সাপোর্ট সেশন হবে। ক্লাস রেকর্ডিং গুলো প্রোভাইড করে দেওয়া হয়, ওয়েবসাইটেই থাকে, আপনার লিঙ্কে যারা রেকমেন্ডেশন করবে এখানে আরো বিস্তারিত অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। ঠিক আছে, আর যেটা যে ওকে, এতটুকুই জাস্ট বলা ছিল। এখন আসি আপনাদের কিছু কোয়েশ্চেনের আমি আনসার দিতে পারি কিনা। আমি কোয়েশ্চেনের ইয়েটা আমি দেখছি না। জি ভাই, আমি চ্যাট থেকে কয়েকটা কোয়েশ্চেন বলতেছি ভাই। জি ভাইয়া বলছে যে একজন কোয়েশ্চেন করেছে যে পার্টনারশিপের কাজগুলো হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বলো, আমি এখানে আনসার দিচ্ছি। সরি, হ্যাঁ আমি দিয়েছি। পার্টনারশিপের কাজগুলো ট্র্যাকিং ধরে ফলো আপ করার জন্য এই টুলস গুলো কি ব্যবহার করা যাবে? এনজিও তে কাজের জায়গাগুলো থেকে বললে ভালো হবে। শোনা যাচ্ছে না শাকির, তোমাকে দেখাচ্ছি, তখন আমি এটা নিয়ে আমি কথা বলতেছি। হ্যাঁ, কেমন? আর একটা বিষয় যে একটা আমাদের আর্লি বার্ড রেজিস্ট্রেশন থাকবে, যারা ওইটা করবে, যারা 15 তারিখের ভিতরে মনে হয়, তারা আমার সাথে একটা সেশন থাকবে আলাদাভাবে, সামনাসামনি হয়তো বা কোথাও ডিনার বা সামথিং থাকবে। এটা ইন্টারেক্টিভ ক্লাস থেকে পরে জানিয়ে দিবে, সেখানে আমরা এই বিষয় নিয়ে আরো ডিটেলস কথা বলবো। আর কন্ট্যাক্ট নাম্বারে থেকে আমি এখানে আমার লিঙ্কডইন, আমার এই স্লাইডটাতে শুরুতেই আমার লিঙ্কডইন এবং ফেসবুক আইডি দিয়ে দেওয়া হয়েছে। কোয়েশ্চেন যদি করেন, আমি চেষ্টা করবো আমার ফ্রি টাইমে ডেফিনেটলি আমি আনসার দেওয়ার, আপনাদের যত কোয়েশ্চেন আছে, এবং পরবর্তীতে লাগলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কথা বললেও কোনো সমস্যা নেই। ওকে, আর হ্যাঁ, ফলো আপ করার জন্য যে কাজগুলো, মনিটরিং এন্ড ইভালুয়েশন সর্ট অফ, ওই কাজগুলোর আমি মেইনলি কাজ করেছিলাম। ওকে, ডক তো দেওয়া হবে। আর হ্যাঁ, সোশ্যাল সায়েন্স থেকে ডেফিনেটলি আপনার সব থেকে বেশি লাগে, বিশেষ করে এখন আমাদের কক্সবাজারে বা এই ধরনের রোহিঙ্গা প্রজেক্টগুলোতে যারা আছেন বা এনজিওগুলো, তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের আমার ডিরেক্ট কন্ট্যাক্ট আছে। লাস্ট ব্যাচে আমার অনেক স্টুডেন্টও ছিল, প্রফেশনালও অনেকে ছিলেন, তাদের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে পাওয়ার বিআই হোক বা এক্সেল হোক, এই টুলসগুলো বা ইভেন সিকুয়েল ডাটাবেস জানা কতটুকু জরুরি। ইভেন এই ধরনের সার্কুলারই কিন্তু ওদের বেশি হয়, ম্যানেজমেন্ট মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার, মেল বা এরকম কিছু বলে। ওই জায়গাগুলোতে যারা পরিচিত আছেন জানেন, এখানে এই টুলসগুলো আপনার জানা থাকলে আপনি অনেক এগিয়ে যাবেন, এবং সেখানে একটা আপনার পোর্টফোলিও করা থাকলে আপনি আরো বেশি এগিয়ে যাবেন। আর এগুলো কখনোই সিএসসি স্টুডেন্টদের জন্য না, ভুলেও না। আমি নিজেও সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, আমার অনেক স্টুডেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে, বিশেষ করে বিবিএ বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডের, আপনাদের তো মাস্ট লাগবে এই বিষয়গুলো। কারণ আপনাদের জবে দেখবেন মার্কেটিং অ্যানালিস্ট বলেন বা যাই বলেন, মার্কেটিং কাজ করতেছেন, যারা ফাইন্যান্সে কাজ করতেছেন, আমার অফিসে যে বর্তমান এমডি, সে একজন ফাইন্যান্সে ব্যাকগ্রাউন্ডের, একটা ব্যাংকে যারা একটা ব্যাংক মানে ফাইন্যান্স কাজ করতো, সেখান থেকে সে কোম্পানির এমডি হয়েছে, সে এক্সেলেন্ট। এখন তাকে আমি পাওয়ার বিআই শেখাচ্ছি বা পাওয়ার বিআই কাজ করতেছি, প্রেজেন্ট করতেছি। সো ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং জানাটা হলো এখনকার যুগে মাস্ট। সেটা হলো কভার করতে পারেন, পাইথনের পার্টটা আপনি স্কিপ করতে পারেন, আর জায়গায় না যেতে চান, কোডিং এ, ডেফিনেট কোডিং, সিভিল বা এগুলো কোডিং, কিন্তু এগুলো সহজ।
যথেষ্ট সহজ। বাকি পার্টগুলো দিয়েও একজন ডেটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট তার 70 থেকে 90% কাজ। সো আমার দিক থেকে এটা আপাতত এই কোশ্চেনগুলোর আনসার করলাম। এখন আমি টেকনিক্যাল প্রেজেন্টেশন আমি চলে যাই। ওকে, আমার স্ক্রিন কি শেয়ার আছে? আমি জাস্ট আমার যে প্রজেক্টটা ছিল ল্যান্ডোলেক্স এর যে প্রজেক্টটা করেছিলাম ওই প্রজেক্টটা আমি একটু দেখাচ্ছি। বা ওটা একটা ইয়ে ছিল যে এরকম তারা হলো 60টা এজেন্সির সাথে আলাদা আলাদা কাজ করে এবং 60টা এজেন্সি হলো বাইরে থেকে ফান্ড পায়, বাইরে বিভিন্ন ইউএসডিএ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এনজিও প্রজেক্টগুলো সর্ট অফ এরকমই হয় এবং ওরা চায় মিডল পার্টি হিসেবে ল্যান্ডোলেক্সকে হায়ার করেছে তারা যেন মনিটর করতে পারে প্রজেক্টের প্রগ্রেসগুলো, কারণ যারা ফান্ড দিচ্ছে তারা তো এনশিওর হতে চায় প্রজেক্টের প্রগ্রেস কি, এখন দায়িত্বে কে আছে। হ্যাঁ, সো দেখি একটা মিনিট। আচ্ছা, ওপেন হচ্ছে, আমি এখান থেকে কেটে দিই, এটা আমার পাওয়ার বিআই এর অ্যাকাউন্টের। সো এখানে এই যে রিপোর্টের আপডেট, এবং এই রিপোর্টটা কিন্তু স্ট্যাটিক না, তাদের একটা গুগল শিটে তাদের প্রথম ডেটা এক্সেলে রাখতো, তাদেরকে আমি বললাম গুগল শিটে 60টা অর্গানাইজেশনই তাদের ডেটা ইনসার্ট করবে, ইনসার্ট করার পরে যে হলো এখানে আপডেট হয়ে যাবে, এটা শিডিউল রিফ্রেশ বলে। আজকে যেই পার্টটা আপনাদের আমি দেখাবো, যে যেমন এখানে বিভিন্ন ধরনের চাইলে তারা বিভিন্ন এখানে যারা রিসিভিং এজেন্সি যারা তাদের এখানে ফিল্টার করতে পারে, তাদের আর্টিকেল ক্যাটাগরি কোন ধরনের প্রজেক্ট, এটা ইমপ্লিমেন্টেশন ডেডলাইন অনুযায়ী তারা ফিল্টার করতে পারে। 26-এ যেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে এগুলা কি কি, ডেভেলপমেন্ট পার্টনার কে, তাদের অনুযায়ী ইমপ্লিমেন্ট করা যায়। এরকম এটা একটা ব্রিফ দিলাম, তাদের রিকোয়ারমেন্ট যেরকম ছিল এটা এখন আন্ডার ডেভেলপ, একটা পার্ট অফ স্ট্যাটাস বা এগুলা দেখার জন্য প্রোগ্রেস কি, এটা মনে হয় এর আগে যেটা ছিল প্রোগ্রেস যেটা ছিল নিয়ে কথা ছিল। সো এইভাবে আর কি, যে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এমনিতে রিলেটিভলি এটা সিম্পল প্রজেক্ট, কিন্তু আপনি যখন জানেন না এটাই আপনার জন্য কঠিন। তারা এটার জন্য হায়ার করার জন্য আমাকে কয়েক লক্ষ টাকা দিয়ে এটা হায়ার করছে, এটা অন্য কাউকে দিলেও সেম। হ্যাঁ, মিলিয়ন টাকায় মিলিয়ন টাকার মতো 10 লাখ টাকার মতো লাগে বা 5 লাখ টাকার মতো লাগে। সো এই জিনিসটা যদি আপনার অর্গানাইজেশন আপনি কাজ করছেন, আপনি নিজে জানেন অথবা অ্যাপ্লাই করতেছেন কোথাও, আপনি জানেন এই বিষয়গুলো কিছু তুলে রাখেন, তখন হলো আপনার জন্য সুবিধা না, আপনাকে ডেফিনেট। এখন আমরা একটু টেকনিক্যাল বিষয়ে যাই। টেকনিক্যাল বিষয় বলতে আর যারা বাই দ্য ওয়ে এখানে কোর্সের এখানে তো ছিলাম, এটা কেটে দিই, ছবিটা রাখা দরকার ছিল anyway। যারা ধৈর্য ধরে আছেন এখন একটু দেখেন, আমি একটা কেস স্টাডি একটা প্রেজেন্ট করার চেষ্টা করি। আমি একটা ডেটা সেট ওপেন করতেছি। হ্যাঁ, এটা একটা হোটেল ম্যানেজমেন্টের ডেটা, হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট আপনি যেভাবেই বলেন। এটা হলো হোটেলের, তো এটা অনেক সেলস সর্ট অফ ডেটা, যে কোনো ডেটার সাথে এটাকে কানেক্ট করতে পারবেন। এবং আমাদের দেশে কিন্তু ট্যুরিজমের সেক্টরটাও ছোট না, সেখানেও ধীরে ধীরে ডেটা অ্যানালিটিক্সের চাহিদা তৈরি হবে। বা যারা ট্রিপস্টার বা হলো এরকম যারা আয়োজন করবে, যারা ট্রাভেল এজেন্সিগুলো, তাদেরও দেখবেন যে ডেটা অ্যানালিস্ট আছে অথবা তাদের ইভেন্চুয়ালি দরকার হবে। আর মানুষ আমাদের দেশে এখন মানে ট্যুরিজমে দিন দিন ইয়ে হচ্ছে। সো এই ডেটাটা যেটা আপনাদের কি স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে, রাইট? ওকে, সো এই জায়গাটা যদি দেখেন আপনারা, প্রথমেই দেখবেন যে হলো এখানে আহ, যে এটা তাদের বিজনেসে। আচ্ছা, প্রথমে একটা ডেটা আরো এক্সপ্লোর করার সুবিধা হলো আপনারা ডেটাটাকে এইভাবে টপ সেকশনটা সিলেক্ট করে ডেটা ইয়েতে গিয়ে ফিল্টারটা অন করতে পারেন। তখন আপনি বুঝতে পারবেন তাদের এখানে হোটেল কয় ধরনের হোটেল আছে, হোটেল এবং সিটি এবং রিসোর্ট টাইপের হোটেল আছে তাদের এখানে। হ্যাঁ, আর এখানে যদি আপনি দেখেন যে কতগুলো, এই জায়গায় দেখবেন যে ইয়ে করবেন যদি রাখেন, এখানে প্রায় 1,19,000-এর মতো রেকর্ড আছে, 1,19,390টা রেকর্ড আছে।
সো অনেক ডাটাই মোটামুটি বলা যায়। কবে বুকিং দিল মানুষ, ডাটাটা প্রপারলি বুঝতে যদি চান, এবং কত তারিখের জন্য বুকিং দিয়েছে। লিড টাইম ভেরিয়েবলটা কি? যেমন আমি হলো 15 দিন আগে বুকিং দিলাম, এটা হলো আমার লিড টাইম 15 দিন আগে। দুইটা ডেটের ডিফারেন্স বলতে পারেন। কত রাতের জন্য আমি বুকিং দিয়েছি, আমার কতজন গেস্ট, আমি কাদের মাধ্যমে আমি বুকিং দিয়েছি, এটাকে কোনো ট্রাভেল এজেন্ট, অনলাইন ট্রাভেল এজেন্ট না অফলাইন ট্রাভেল এজেন্ট, নাকি আনডিফাইন্ড বা কোনো ডিরেক্টলি আমি গিয়ে বুকিং দিয়েছি, নাকি কোনো কর্পোরেট বুকিং ছিল, কাস্টমার টাইপ আমার কি টাইপের কাস্টমার ছিল, গ্রুপ, কন্ট্রাক্ট না সিঙ্গেল বা এরকম কিছু, কান্ট্রিগুলা কোন কোন কান্ট্রির ক্ষেত্রে ছিল এই বুকিংগুলো, একটা ইউরোপিয়ান একটা ডেটা সেট, ইউরোপ না মনে হয় একটা দামি ডেটা সেট বলতে পারে। হ্যাঁ, তারা কি ডিপোজিট করলো কিনা, রিফান্ড করলো কিনা, তাদের রুমের এভারেজ মানে ডেইলি রেটটা কত ছিল। ওকে, তারা এখন অনেকে কিন্তু হোটেলে চেক আউট করে, মানে থাকলো চেক আউট হলো, অনেকে ক্যান্সেল করে দেয়। আবার অনেকে কি করলো, ক্যান্সেলও করলো না, নো শো, এবং যখনই একজন দিল না, তো এই তখন কারা কি করে, রেভিনিউ লস করে। তো স্ট্যাটাস আপডেট হলে তাদের স্ট্যাটাসটা আপডেট হয়, এবং কেউ যদি ক্যান্সেল করে দেয় 1 বা 0 আছে, এবং দেখবেন যখন ক্যান্সেল করতেছে তাদের রেভিনিউ কেমন লস হচ্ছে, ক্যান্সেল বা সামথিং। তো রেভিনিউ আছে, রেভিনিউ লসও আছে। এখন এই ওদের ব্যাপারটা হলো, এই ধরনের যে ডেটা পান বা বেশিরভাগ সেলস এর ডেটা আপনি এরকম পান, আপনি যে কোনো ই কমার্সের ডাটাই চিন্তা করেন, আপনার কিন্তু অর্ডার ক্যান্সেল হয় অফেন, রাইট? সো ক্যান্সেল তখন আমরা চিন্তা করি কোন সোর্সের ক্যান্সেল হয়, কোন ধরনের প্রোডাক্ট ক্যান্সেল হয়, কোন সময়টায় আমার ক্যান্সেলেশনের বেশি। এইভাবে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। আপনাকে যদি এইভাবে দেয়, দিয়ে যদি আমাকে এখানে প্রফিট ম্যাক্সিমাইজ করো, বা আমার হলো রেভিনিউ যে লস হচ্ছে সেটাকে কমাও, এটা বা রেভিনিউ লস হচ্ছে কারণ কি, রুট কজ অ্যানালাইসিস করো। সর্ট অফ এটা যদি নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এখন দেখেন আমি যদি পাওয়ার বিআই, ওকে, আমার একটা উইন্ডোতে ওপেন হয়েছে, আমি জাস্ট নিয়ে আসতেছি। নামানোর জন্য আপনারা ডাউনলোড করে পাওয়ার বিআই নামানো ব্যবহার করেন, ম্যাকে পাওয়ার বিআই ব্যবহার করা যায়, কত আগে বলে রাখি। সাইনের যেটা এটাতে আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, তাই আমাকে গেট দিলে দিবেন 5 মিনিট দিয়েছে, এটা হলো পাওয়ার বিআই। তো আমি এটা করতে পারতাম, লোড করতে পারতাম, এবং এটা আমার আছে হলো, আমি চাইলেই এই ডাটাটা আমি এখানে লোড করতে, এটাতে হবে কি, আপনার ডেটায় যদি কোনো আপডেট হয়, চিন্তা করেন নতুন ডেটা আসলো, কোনো কিছু আপডেট আসলো, বা মনিটরিং এর কথা একজন যে বললো, আমি ট্র্যাকিং রাখতে পারবো কিনা, সেখানে তো চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্টলি নতুন ডেটা আসে, ডেটাবেজের সাথে যদি কানেক্ট করে ক্লাউড, এটা আপডেট হবে কিভাবে, আপনি যার সাথে শেয়ার করে রাখেন এই ড্যাশবোর্ডটা, সেটা আপডেট হবে, আপনি তো এই লোকাল ফাইল কারোর সাথে শেয়ার করবেন না, এখানে যে ফাইলটা আছে এটা তো আপনি কারোর সাথে শেয়ার করবেন, তাহলে তাকে পাওয়ার বিআই ইনস্টল করতে হবে, তাকে পাওয়ার বিআই জানতে হবে, তার সাথে শুধু রিপোর্টটা শেয়ার করবেন। এটাও আমি দেখাবো, এখানে পাবলিশ একটা বাটন আছে, একটা অ্যাকাউন্ট খুলে আমরা এটা দেবো, তার সাথে আপনি জাস্ট একটা লিঙ্ক শেয়ার করবেন, লিঙ্কে ক্লিক করলে রিপোর্ট দেখতে পারবেন, অথবা এক জায়গায় আপনার অফিসের ওয়েবসাইটে এক জায়গায় এমবেড করে রেখে দিবেন, সেখানে গিয়ে রিপোর্ট দেখতে পারবেন। তো আমরা এটা এক্সেল ফাইল করলে এটা হয়, কিন্তু এক্সেল ফাইলের ক্ষেত্রে আপনাদের এখানে একটা গেটওয়ে ইনস্টল করতে হয়, খুব কমপ্লিকেটেড প্রসেস, এবং এটা এফিশিয়েন্টও না, কারণ আপনি তো সবসময় ডাটা আপডেট করবেন না, আপনার টিমের অন্য কোনো মেম্বার আপডেট করতে পারে, রাইট? এ আপডেট করতে পারে, ও আপডেট করতে পারে, মাল্টিপল টিম একটা টিমে কাজ করে, আপনার রিজিওনাল ডাটা হইতে পারে, সেলসে যারা কাজ করে, মার্কেটিং এ যারা কাজ করে, তাদের সারা বাংলাদেশ জুড়ে ডাটা আছে, তখন যখন যারা শিট করে, তখন এই জন্য
এই জায়গাটার ক্ষেত্রে আপনি ডাটাবেস ব্যবহার করা, আর যারা কোম্পানি ডাটাবেসের মতো কমপ্লিকেশনে না যেতে চায় তারা কি করতে পারে, এই ডাটাটাই আমি যেটা ওই ল্যান্ডোলেক্স এর ক্ষেত্রে যেটা বলেছিলাম, তো আমি এই ডাটাটা হলো আমি আমার গুগল ড্রাইভে এটা আমি আপলোড করতেছি। আমি ওখান থেকে আমি ড্র্যাগ করে এনে আমি এখানে দিয়ে দিই। এই ফ্লোটা একটু দেখি। ইন দ্য মিন টাইম দেখি এটা আপলোড হতে হতে কোনো কোয়েশ্চেন, আরো কোনো কোয়েশ্চেন ওকে, রেকর্ডিং পাওয়া যাবে সেশনের, ম্যাটেরিয়ালস গুলো সবগুলো দিয়ে দেওয়া হবে। আমি একটা জিপ করে শাকির আমি তোমাকে জিপ করে দিয়ে দিব নে, স্লাইড সহ ডেটা সহ আমাদের ফাইনাল যে ড্যাশবোর্ড হবে সেটা সেটা তুমি তখন শেয়ার করতে পারবে। আর কোনো নতুন কোয়েশ্চেন থাকলে শাকির আমাকে শোনাতে পারো। আমার এখানে কেন জানি ওইভাবে রিফ্রেশ হচ্ছে না। শাকির আছো? ওকে, জাস্ট 1 মিনিট লাগবে। এটা লোড হলে কি হবে, এটা একটা গুগল শিটে, এখন এই জায়গায় একটা ভুল করে অনেকে, যেটা ভুল করে হলো যে এটা কাজ করতে গিয়ে বা আমারও শুরুতে এটা ভুল করেছিলাম। আপনি যদি গুগল ড্রাইভে কোনো ফাইল রাখবেন, সরি আমার আসলে ব্যাক বাটনে ক্লিক হয়ে আমি মিটিং থেকে বের হয়ে গিয়েছিলাম। আমি আবার স্ক্রিন শেয়ার করি। সো বাই দ্য ওয়ে যেটা বলছিলাম, আপনি কিন্তু গুগল ড্রাইভে ফাইল রাখলেই কিন্তু এটা আপনার গুগল শিট হয়ে যায় না। এটা গুগল শিট হিসেবে ওপেন হচ্ছে কিন্তু গুগল শিট হয়ে যায় না। গুগল শিট এটা আমি দেখাচ্ছি, এটা শুরুতে ভুল। যদি এটা গুগল শিট হতো, জাস্ট আমি লিঙ্কটা কপি করে আমরা পাওয়ার বিআই এটা ওপেন রাখি। পাওয়ার বিআই আমরা এটা গুগল শিটের সাথে কানেক্ট করব, তো এখানে দেখবেন বিভিন্ন ডাটা সোর্সের কানেক্টিভিটি পাবেন। সরি, এখানে একটা ওয়ার্নিং দিবে, কিন্তু ওয়ার্নিং এটা ইম্পর্টেন্ট কিছু না। আর আমরা ওই জায়গায় যাই, এখানে দেখেন আপনাকে একটা লিঙ্ক চাচ্ছে, রাইট? এখানে ডাটা এই লিঙ্কটা চাচ্ছে, ওকে ফাইন, ওর দেওয়ার দরকার নেই। দেখেন এই ডাটাটার লাস্টে একটা ডট এক্সেল এসএক্স আছে, সেটা গুগল শিট হিসেবে ওপেন হলো, সব কাজ গুগল শিটের মতো করতে পারলো, এটা কিন্তু আলটিমেট এক্সেল ফাইল হিসেবে হয়ে গেল। এই লিঙ্কটা এখান থেকে ফাইলসে গিয়ে সেভ অ্যাজ গুগল শিটে দিতে হবে, তখন এটা অ্যাকচুয়ালি শিটে কনভার্ট হবে। সো এখন দেখেন এই লিঙ্কটা আমি, ওকে ফাইন, প্রম্পট করবে, উইন্ডো আসবে সাইন ইন করার জন্য। খুব সহজ প্রসেস, খুব কঠিন কিছু না। আমরা এটাকে অটোমেটও করতে পারবো। আমরা এমনভাবে শিডিউল করব, যতবারই আপনার কোনো ডেটার ভিতরে চেঞ্জ আসে আপনার এখানে এটা রিফ্লেকশন হবে। অথবা আপনি চান যে দিনে একবার এটা আপডেট হোক, বা দিনে 8 বার পর্যন্ত করতে পারবেন প্রো অ্যাকাউন্ট দিয়ে। এখানে এটা এখন অফ করে দিতে পারি। আমরা এখানে যদি যাই তাহলে দেখবেন কানেক্ট যদি দেই অনেক বেশি ডাটা টাইম নিতে পারে। একটু দেখেন। ইন দ্য মিন টাইম যদি কোনো কোয়েশ্চেন থাকে, শাকির আমাকে কোয়েশ্চেনগুলো শোনাইতে পারো কাজ করতে করতে। শাকির কি আছো? সো আমরা যখন ডেটাটা আমরা সরাসরি ডেটাটা লোড করব না, ডেটাটা আমরা একটু পাওয়ার কোয়েরিতে আমরা একটু দেখি।
ট্রান্সফর্ম ডেটায় দিলাম। এটা যে উইন্ডোটা আসলো এটা কিন্তু এক্সেলও সেম। এটা পাওয়ার কুয়েরি হলো এক্সেল এবং পাওয়ার বিআই দুইটারই ডেটা ক্লিনিং ইঞ্জিন বলতে পারে। ড্যাশ ডেটা এবং একটু সময় লাগছে গুগল শিট থেকে, কিন্তু এরপরে পাওয়ার বিআই যখন আমরা নিয়ে নিব খুবই ফাস্ট কাজ করবে। পাওয়ার বিআই খুবই খুবই ফাস্ট। এই ডাটাকে সে কম্প্রেস করে ছোট করে ফেলে। আপনি যদি একসময় 1 জিবি ডাটা দেন দেখবেন সে এটা 300-200 মেগাবাইটে কনভার্ট, 100 মেগাবাইটে কনভার্ট করে ফেলে। কিন্তু শুরুতে গুগল শিট থেকে প্রায় 1,19,000 ডেটা, তো এটা আনতে ওর একটু সময় লাগছে। শাকির, আর ইউ দেয়ার? আচ্ছা, সরি, ডেটা আসছে। সো ওকে, এখানে দেখেন আপনার কলামের হেডারগুলো যেখানে থাকার কথা এটা হেডার হিসেবে আসতেছে না। তো এটা খুব সহজ। আমরা এখানে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার বলতে দিয়ে যদি দেই, হোম বাটনে এরকম কিছু এডিটিং অপশন আছে কমন যেগুলো আছে, তখন এটা হেডার হিসেবে প্রপারলি চলে যাবে। ভেরিয়েবলের নামগুলো ইম্পর্টেন্ট, আর না হলে আচ্ছা কেন স্লো কাজ করতেছে অন্য, মেবি পাওয়ার বিআই অন ছিল অনেকক্ষণ। আরেকটা জিনিস মনে রাখবেন, সে নিচে একটা আপনাকে হিন্টস দেখাচ্ছে এখানে। সে প্রথম 1,000 র এখানে সে দেখাচ্ছে আপনাকে। এটার উপরে সে প্রথম ক্যালকুলেশন বা সবকিছু করবে, অ্যাজাম্পশন বা অ্যানালাইসিস করবে, এবং আপনার ডেটা পরে 1 লাখ হোক 10 লাখ হোক, ফুল ডেটার উপরে সে এটাকে কি করবে, সে এটা স্টেপগুলো অ্যাপ্লাই করবে। আর আপনি চাইলে আমরা এখানে ফুল ডেটাও ইয়ে করতে পারি। মেবি কোনো কারণে আমার অনেকগুলো উইন্ডো ওপেন, এই জন্য একটু স্লো কাজ করতেছে, কিন্তু এটা এত স্লো না। আপনাদের জাস্ট আমি একটা গ্লিমস দেখাই এটা কাজ হতে হতে। আহ, আচ্ছা ওকে, ও ফাইন, এটা হয়েছে। হ্যাঁ, দেখবেন এখন হলো প্রপারলি সে শুধু একটা স্টেপই নেয় না, এখানে প্রত্যেকটা স্টেপ এখানে ও সেভ করে রাখে। বিলিভ মি, আপনারা যখন অনেক ডেটা নিয়ে কাজ করবেন তখন এটাগুলো মাঝে মাঝে দরকার হয়, বা আপনার টিম মেম্বাররাও গিয়ে বুঝতে পারবে আপনারা কি কাজ করতেছেন। দেখেন এই স্টেপে আসলে দেখেন হোটেল যেটা, এটা টেক্সট হিসেবে নাই, এটা নাম্বার হিসেবে থাকার কথা, এটা নাম্বার হিসেবে নাই, এবিসি ওর নাম্বার সে বুঝতে পারতেছে না। কিন্তু সে বাই ডিফল্ট সে টাইপ চেঞ্জ করে নিচ্ছে। এখানে সে কোনটা কোন টাইপের হবে, কোনটা ডেট হবে, সে এটাকে প্রপারলি আইডেন্টিফাই করতে পারছে। এবং এখানে একটা এক্সট্রা কলাম আছে, আমরা চাইলে এখান থেকে কলামটা রিমুভ করে দিতে পারি। সো আর এখানে রেভিনিউ ক্ষেত্রে রেভিনিউ বা টাকা কখনো নেগেটিভ হইতে পারে। আমরা একটু ফিল্টার করে একটা জিনিস দেখ, আমরা যদি দেখতে চাই এই ডাটার ইয়ে কি, ভিউয়ে যাব, কলাম প্রোফাইল নামের একটা অপশন আছে। এটা যখন দিবেন আপনাকে দেখাবে হলো আপনার এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম, কিন্তু এটা হলো আপনি 1,000 রোর উপরে আপনাকে একটা সামারি স্ট্যাটিস্টিক্স দেখাবে। আমি চাই 1,000 না, আমি চাই এন্টায়ার ডাটার উপর আমাকে একটা সামারি স্ট্যাটিস্টিক্স দেখাবে। তখন একটু টাইমটা বেশি লাগে। আপনার পিসি যদি একটু পাওয়ারফুল হয় তখন সে একটু দ্রুত কাজ করে, আর না হলে কিন্তু পাওয়ার কুয়েরিতে আপনার কোড না লিখলেই চলে বলা যায়। পাওয়ার কুয়েরি খুবই ফাস্ট কাজ করে এবং ম্যানুয়ালি ক্লিক করে করে এখানে অনেক কিছু করা যায়। আমাদের কোর্সে আমরা প্রায় 4টা 5টা ক্লাস শিখেছি পাওয়ার কুয়েরি এবং ডেটা ক্লিনিং এর পার্টের উপরে। এটা ফান্ডামেন্টাল পার্ট। আমি এমন সময় দেখা যায় অনেক সময় পাইথনে কাজ করলেও আমি আগে এখান থেকে পাওয়ার কুয়েরি দিয়ে ডেটা ক্লিন করে নিয়ে যাই। একটু সময় লাগবে। ইন দ্য মিন টাইম আমি বুঝলাম না, হোস্টদের মাঝে একজন এখানে নেই? ইন্টারেক্টিভ কেয়ার থেকে কে আছে এখানে? হ্যালো, ইন্টারেক্টিভ কেয়ার থেকে কেউ আছেন? জি ভাইয়া। তোমাকে অনেকক্ষণ যাবত শাকির আমি কল করছি। তোমাকে বলছিলাম যে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা হলো ইয়ে করার জন্য। আর প্লিজ পুরো সেশনটা থেকো, কারণ মাঝে মাঝে কিছু স্টেপ সময় লাগে। ইন দ্য মিন টাইম আমরা কোয়েশ্চেনগুলো নিতে পারি। হ্যাঁ, যদি কোনো আসলে আমরা হচ্ছে যে চ্যাট থেকে একটা সাজেশন এসেছিল যে চ্যাটটা অফ রাখার জন্য, এই জন্য আমরা চ্যাটটা অফ রেখেছিলাম। তো আসলে চ্যাটে এখন কোনো কোয়েশ্চেন নাই, বাট আমরা এখন চ্যাটটা অন করে দিয়েছি, কেউ চাইলে কোয়েশ্চেন অন, করতে পারে। হ্যাঁ হ্যাঁ অন করে রাখা হবে, এটা না হলে এটা আমার দিকে কোনো সমস্যা নেই, এদের সমস্যা নেই।
ওকে, এটা সময় নিয়েছে, এটা কারণ আছে। আমি যখন ডেটাটা একটু আগে এক্সপ্লোর করতেছিলাম, এই ধরনের ডেটা দেখতে হয়। আমি একটা নেগেটিভ ভ্যালু পেয়েছিলাম, কিন্তু নেগেটিভ ভ্যালু তো থাকার কথা না। রেভিনিউ, আপনি কাউকে টাকা দিচ্ছেন, হ্যাঁ, আপনার ডিসকাউন্টে থাকতে পারে, ডিসকাউন্টে আপনার জিরো হয়ে যেতে পারে, 100% ডিসকাউন্ট হতে পারে, কিন্তু আপনাকে কখনো কোনো কিছু কিনে আপনি তো টাকা ফেরত পাওয়ার কথা না। দেখেন তো এখানে একটা ভ্যালু আছে, মিনিমাম ভ্যালু -0.63, এবং এখানে আপনাকে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, এভারেজ ভ্যালু কত আছে, এরকম পুরো একটা সামারি স্ট্যাটিস্টিক্স দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা ফিচার। এরকম আরো মিসিং ভ্যালু কি আছে না আছে এগুলো অনেক কিছু করা যায়। তো এটার ক্ষেত্রে আমরা এই ডেটাটাকে, যেটা আমার নেগেটিভ ভ্যালু আছে, এটাকে আমরা ফিল্টার করে বাদ দিতে চাই। আমি নিতে চাই গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরোর উপরে, যেগুলো জিরো অথবা তার উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো নিতে চাই। আমি যদি এখানে দেই, দেখবেন যে এখানে রিমুভ ফিল্টার্ড রোজ নামের একটা স্টেপ অ্যাড হয়ে গিয়েছে। এটা এখন লাস্ট আমি একটা ছোট্ট একটা স্টেপ নিব। আপনারা এটাকে, অনেকে নতুন যারা বুঝবেন না কেন ইম্পর্টেন্ট, আমি কিছুক্ষণ পরে বুঝাচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট একটা এটাকে বলে আমরা ক্যালেন্ডার টেবিল নামের একটা ক্যালেন্ডার টেবিল তৈরি করতে হবে। হ্যাঁ, ওটা করতে করতে আমি এখানে একটা নিউ কুয়েরি এখানে করা যায়। হ্যাঁ, আমার ওই ডাটা ক্লিন মোটামুটি। আমি এখানে একটা ব্ল্যাঙ্ক কুয়েরি নিচ্ছি। এটা যেমন ডেটা নামের একটা কুয়েরি আছে, এখানে আমরা নর্মালি একটা ডেট টেবিল তৈরি করি বা ক্যালেন্ডার টেবিল। এটা কেন আমি একটু পরে বোঝাচ্ছি, কিন্তু এটা হলো সব থেকে ফান্ডামেন্টাল জিনিস। এটা খুবই দরকার। এটা তৈরি করা খুব কঠিন না। আমি চাই যে আমার যে সেলস ডেটা আছে সেখানে সব থেকে আর্লি ডেটটা, সেলস থেকে শুরু করে লেটেস্ট, সব থেকে লেটেস্ট ডেটটা পর্যন্ত এটা কন্টিনিউয়াস ডেট টেবিল তৈরি হোক, যেমন জানুয়ারির 1, 2, 3, 4 এরকম। কেন দরকার একটু পরে বলতে। টাইম ইন্টেলিজেন্স ফাংশন নামের কিছু ফাংশন আছে, সেটার জন্য দরকার। এটার ফাংশনটা আমি একটু লিখে দেই। এখানে আপনাদের থাকবে, তো এত কঠিন কিছু না, নাম্বার ফ্রম নামের একটা ফাংশন আছে। সেখান থেকে আমি চাচ্ছি যে লিস্ট ডট মিনিমাম, মিনিমাম কোনটার চাচ্ছি আমরা, আমাদের ডেটা ডেটা টেবিলের ভিতরে, আমাদের ডেটা টেবিলের ভিতরে আমরা চাচ্ছি, আমাদের এখানে কি টেবিল আছে, এখানে অ্যারাইভাল ডেট, অ্যারাইভাল ডেট কবে অ্যারাইভ করেছে, হ্যাঁ, সেটা থেকে শুরু করে, জাস্ট এ মিনিট, ডট ডট, তারপরে আবার নাম্বার ডট ফ্রম, সেম জিনিস, লিস্ট ডট ম্যাক্সিমাম, মানে শুরুর ডেট থেকে শুরু করে ম্যাক্সিমাম ডেট পর্যন্ত ফাইন। এটা জাস্ট এক লাইনের কোড, এত কঠিন কিছু না। আমাদের ডেটা টেবল, ডেটা টেবিলের ভিতরে আমি চাচ্ছি হলো অ্যারাইভাল ডেট। আমি যদি বানান ভুল না করি, আমাদের একটা অ্যারাইভাল ডেট ছিল, মানুষজন কবে আসতেছে সেটার উপরে। আমি যদি এটা দেই, দেখি আমাকে কি দেয়। আমি খুবই সরি যে আমার ল্যাপটপটা অনেকক্ষণ যাবত ওপেন ছিল, এই জন্য হয়তোবা একটু ল্যাগ কাজ করতেছে। আমি ক্যাশ মেমোরিটা ডিলিট করে নিলে এটা ফাস্ট হতো, বাট আর আর্লি যারা জয়েন করবে তাদের জন্য প্রোমো কোড আছে। এখানে একটা লিস্ট হিসেবে দিয়েছে, এটাকে একটা এখানে থাকবে। ট্রান্সফর্মে গিয়ে আমি যখন এটাতে ক্লিক করব, এটা টেবিলে কনভার্ট হবে, জাস্ট ওকে দিব। তেমন কিছু না, একটা ম্যানুয়াল দুইটা স্টেপ। ডেটগুলোকে সে এক্সেল বা পাওয়ার বিআই কি করে এটা নাম্বার হিসেবে দেয়, এটাকে কনভার্ট হলে আপনি বুঝতে পারবেন। সে কি করে, এখানে এই টেবিলে যায়, অ্যারাইভাল ডেটটা দেখে, সব থেকে আর্লিয়ার ডেটটা দেখে, কবে থেকে আমার ডেটা শুরু এন্ট্রি, এবং কবে সবার লাস্ট ডেটাটা কবে। তো সে সবসময় আপডেট হয়, আপনার যখনই নতুন ডেট আসবে এই টেবিলটা অটো আপডেট হয়ে যাবে। আর টাইম ইন্টেলিজেন্স ফাংশনের ইম্পর্টেন্সটা হলো কেন, আচ্ছা এখানে লাস্ট হলো, এটাকে নাম্বার হিসেবে আসছে, এটাকে আমি ডেটে কনভার্ট করব। এই সময় আমি একটু বলে নিই, কিছু ইম্পর্টেন্ট কেপিআই এর মাঝে একটা হলো, আপনি যখন বলবেন যে এই বছরে সেলস হতো, তখন আপনাকে বলবে, সাথে দেখাতে হবে প্রিভিয়াস ইয়ারে এই পর্যন্ত সেলস কত ছিল এবং গ্রোথটা কত, গত বছর থেকে কম না বেশি। তখন আপনি যখন প্রিভিয়াস ইয়ার ক্যালকুলেট করতে চাবেন, প্রিভিয়াস মান্থ ক্যালকুলেট করতে যাবেন, প্রিভিয়াস কোয়ার্টার, তখন আপনাকে কন্টিনিউয়াস একটা টেবিল লাগবে। এই ডেট টেবিল ছাড়া এটা পাওয়ার বিআই কখনোই ক্যালকুলেট করতে পারবে না। কারণ আপনার যে এখানে সেলস ডেট বা অ্যারাইভাল ডেট,
সেখানে তো গ্যাপ আছে, কোনো এক সময় হলিডে ছিল, হোটেল বন্ধ ছিল, সেখানে গ্যাপ ছিল, সে তখন আর এস্টিমেট করতে পারে। দেখেন এখানে ডেট হয়ে গেছে, এখানে শুধু আমরা নাম দিয়েই ডেট, আর কিছু না। এবং এখান থেকে আমরা অ্যাড কলাম, নতুন কলাম এটা থেকে তৈরি করতে চাইলে আমরা এখানে এখানে আমরা কিছু ইয়ার তৈরি করতে পারি। দেখেন ইয়ার, জাস্ট ক্লিক করলেই চলে আসবে, আপনাকে ফর্মুলাও লিখতে হচ্ছে না। কিন্তু সবকিছু একটু স্লো কাজ করতেছে, কিন্তু এত স্লো না, আপনারা যখন নিজেরা ইউজ করবেন বুঝবেন। আমি ফাইলগুলো দিয়ে দিব। আর রেকর্ডিং নেটওয়ার্কে যাদের প্রবলেম করছেন রেকর্ডিং পেয়ে যাবেন। আমার এন্ড থেকে রেকর্ডিং পাবেন কিনা আমি জানি না, সরি মানে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি শিওর না। আপনি রেকর্ডিংটা পেয়ে যাবেন যদি প্রবলেমও হয়ে থাকে। স্লোর জন্য আমি একবার রিস্টার্ট দিলে এটা ভালো কাজ করতো। ওকে, আরেকটা যদি কলাম তৈরি করতে চান, আমাদের একটা কলাম লাগবে, এটা খুব কমন একটা জিনিস। স্টার্ট অফ দ্য মান্থ নামের একটা কলাম আছে, প্রতি মাসের শুরু দেখাবে। যেমন এখানে কত 7 তারিখ দেখাচ্ছে, 7 সরি আমেরিকান ফরম্যাট, আগে মান্থ তারপরে ডে। অনেক সময় একটা প্রবলেম হয় কি, আপনি মান্থ এবং ইয়ার একসাথে দেখাতে হয়, কারণ জানুয়ারি আপনার 2015তেও আছে, 2016তেও আছে, 17তে আছে। আচ্ছা, এই পার্টটা শেষ, আমরা পাওয়ার বিআই চলে যাচ্ছি। লাস্ট এই কলামটা অ্যাড হলেই আমরা চলে যাচ্ছি। আমি আপনাদের কি দেখাতে চাচ্ছি, আমি একটা গ্লিমস দেখাই। আচ্ছা, হয়ে গিয়েছে, আমরা লোড করব, যখন হয়ে যাবে আমাদের কাজ আমরা লোড করতে পারি। এখন যে উইন্ডোটা দেখতেছেন এটা হলো পাওয়ার বিআই উইন্ডো। পাওয়ার বিআই এ 3টা ভিউ আছে মেইনলি। এই যে ভিউটা, এটা রিপোর্ট ভিউ বলা হয়, আমরা এখানে রিপোর্ট বানাই। এখন এটা ব্ল্যাঙ্ক আছে। এখানে যেটা যে এরপরে এটা ডেটা ভিউ, ডেটা লোড হওয়ার পরে আমরা ডেটাতে কোনো ম্যানিপুলেশন করলে, চেঞ্জ করলে, যা কিছু করতে চাই আমরা ডেটা ভিউয়ে, এবং এখানে আমরা মডেল ডেভেলপ মানে সম্পর্ক রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য এটা। আচ্ছা, আমি আপনাদের একটা গ্লিমস দেখাই। জাস্ট আমি যদি টাইম শর্ট হয়, সেম ডেটা দিয়ে আমি একটা কাজ করছিলাম এই সেশনের আগেই, জাস্ট জাস্ট পাওয়ার বিআই দিয়ে করা একটা কাজ। আমি এই ফাইলটাও প্রয়োজনে দিয়ে দিব, আমরা এটাই ডেভেলপ করব। এবং এটা করার একটা কারণ আছে। এখানে দেখেন ক্যান্সেলেশন রেট অ্যানালাইসিসটা আমরা নিয়ে করতেছি, কোন সময় হচ্ছে, কি কারণে হচ্ছে, রিজনটা বের করা, এবং এটা অনুযায়ী প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস বা এটা অনুযায়ী কোনো সাজেশন দেওয়া। সো এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। এটা জাস্ট সেশনের আগে ইনস্ট্যান্টলি একটা বানানো, একটা দিয়ে অনেক কাজ করা যায়। আমরা কিছু কাজ আমরা এখানে জাস্ট হলো দেখাবো আর কি। কিছু এআই ফিচার আছে। এই ডাটাটা লোড করার পরে আমি এখানে আরেকবার দেখাই একটু। আপনি কোনো অ্যানালাইসিস করলেন না মনে করেন, আপনি ডাটাটা লোড করা আছে মনে করেন যে সেম ডাটা, আপনি জাস্ট এখানে বলবেন যে give me a pie chart of booking বা or number of booking by ডিস্ট্রিবিউশন চ্যানেল। একটু লেখলেই হয়। দেখেন আপনাকে একটা সাজেশন দিচ্ছে, অটোমেটিক আপনাকে একটা পাই চার্ট দিয়ে দিল। এটা কিন্তু একটা এআই ফিচার, এবং এটাকে আপনি তখন এতে কনভার্টও করে নিতে পারবেন যে আমি হ্যাঁ না আমি এটাকে আমি একটা চার্টে কনভার্ট করে দিচ্ছি। এখানে কি ইনফ্লুয়েন্সার বা রিগ্রেশন অ্যানালাইসিসের মতো কাজগুলো এখানে খুব সুন্দর ইজিলি করে ফেলা যায়, যে আমার যে রেভিনিউ লস করতেছি বা এটা কিভাবে, যে কি কি ভেরিয়েবল দ্বারা আমার প্রভাব রাখতেছে, এটা আমি দেখাবো আপনাদের। তার আগে একটু জাস্ট বলি, এটা যখন আমি দিলাম এখানে চুজ করে দিলাম, আমি এখানে বলতেছি রেভিনিউ লস, এটাকে আমি এক্সপ্লেন করতে বলতেছি লিড টাইম গ্রুপ, আর এটা আমি দেখাবো একটু পরে কি হোটেল বা ডিস্ট্রিবিউশন চ্যানেল। তো ও আমাকে বলতেছে কি, যাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি অনলাইন ট্রাভেল এজেন্ট হয় তাহলে রেভিনিউ লস বেড়ে যায় এত $95 করে অন এভারেজ। যদি 30 দিন আগের বেশি বুকিং হয় তাহলে তাদের রেভিনিউ লস বাড়ে হলো অন এভারেজ। এই রিজনগুলো আপনাকে এটার কারণগুলো বলে দিতে পারে অটোমেটিক অ্যানালাইসিস করে। আচ্ছা, আমরা দেখি আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটার কি অবস্থা। আমার ডেটা এখনো লোড হচ্ছে, এটা মাঝে মাঝে গুগল শিট থেকে পিক আওয়ারে একটু টাইম লাগে, বাট এটা আনফরচুনেট, কিন্তু নর্মালি খুব ফাস্ট, এটা 5 মিনিটের ভিতরে সব কাজ হয়ে যায়। এটা ওয়ান টাইম প্রসেস, নেক্সট টাইম থেকে আপনার ম্যানুয়ালি এগুলো কিচ্ছু করতে হবে না।
আমরা আপনাদের দেখিয়েছিলাম না যে এখানে যে পাওয়ার বিআই এখানে এখানে যখন আমার রিপোর্টটা আমি আপলোড করব তখন আমার এখানে দেখেন অনেকগুলা রিপোর্ট আছে, ঠিক আছে? তখন এখানে অপশন আছে যে শিডিউল রিফ্রেশ, একটা অপশন আছে। শিডিউল রিফ্রেশে গেলে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, এখানে ক্রেডেনশিয়ালগুলো আমাকে আগে একটু দিতে হবে। তারপর এখানে একটা ক্রেডেনশিয়ালগুলো দেওয়া হয়ে গেলে যে রিফ্রেশ অপশন আছে, এখানে চাইলে আমি তখন এভাবে রিফ্রেশ করে দিতে পারবো। আমি ডেইলি কতবার করতেছি, 8টা। আমি যদি আরো টাইম অ্যাড করতে চাই এভাবে 8টা টাইম অ্যাড করতে পারবো। আর পাওয়ার বি একটা প্রিমিয়াম লাইসেন্স আছে, তখন সেটা দিলে দিনে 48 বার এভাবে করা যায়। আর অনেক সময় অনেকের দরকার হয় একদম রিয়েল টাইম অ্যানালিটিক্স দরকার, ওইটাও করা যায়, কিন্তু ওইটা আরো আপনার পাওয়ারফুল লাইসেন্স লাগবে, ওই ইনফ্রাস্ট্রাকচার লাগবে, এপিআই যে ইনস্ট্যান্টলি কোনো একটা এক্সচেঞ্জ হলো বা ট্রানজাকশন হলো সেটা দেখানো। তো আমার ইন্টেনশন হলো এটা পর্যন্ত দেখানো, যেহেতু আমরা গুগল শিটে রেখেছি এটা আমরা ইজিলি করতে পারবো। কিন্তু কোনো কারণে এই ডাটাটা এখন লোড হচ্ছে না, এটা অন্য কোনো কারণ না, এটা হলো টু মেনি রিকোয়েস্ট বলতেছে, হয়তো বা কোনো কারণে গুগলের সার্ভার বিজি অথবা এখন পিক আওয়ার কোনো কারণে সেটা। তো আপনারা যদি চান আমি একদম স্ক্র্যাচ থেকে ওইটাতে যে কাজগুলো করেছি ওই দুইটা পেজ আমি ডিলিট করে দিয়ে আবার ওই কাজটা করতে পারি, সেম ডেটা। মিনিট, গুগলের কোর্স কমপ্লিশন সার্টিফিকেট আপনাকে শেখাবে, কিন্তু এই কোর্স কমপ্লিশন সার্টিফিকেট অ্যাটলিস্ট ভালো কোনো কোম্পানিতে আপনার দেখবেই না, দেখা উচিত না। কারণ এটাকে আপনি করেছেন না আরেকজন করেছে এটা বুঝার ভেরিফাই করার কোনো ওয়ে নেই। আপনি জাস্ট হয়তো আপনার আইডিটা ইউজ করে আরেকজন করেছে। শেয়ার্ড অ্যাকাউন্টগুলো তো দেখেন, শেয়ার্ড অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা ইউডিমির বা এগুলোর কোর্সের সার্টিফিকেশন নিতে পারি, তখন ওখানে নামটা চেঞ্জ করে কিন্তু সার্টিফিকেট নেওয়া যায়, এটা কিন্তু লাভ হবে না। এটাতে আপনার বুঝায় না আপনার দক্ষতা বোঝাবে আপনার ভালো একটা পোর্টফোলিও প্রজেক্টে। আর হলো এরকম কখনো যদি প্রয়োজন হয় যে ভেন্ডর সার্টিফিকেশন, ওইখানে হলো আপনার ক্যামেরা অন থাকে অলওয়েজ, একটা সেন্টারে পরীক্ষা দিতে অথবা রুমে পরীক্ষা দিলে রুম খালি করে ক্যামেরা অন করে পরীক্ষা দিতে হয়, আপনার পাসপোর্ট বা এগুলো দিয়ে ভেরিফিকেশন করতে হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা যেহেতু লোড হচ্ছে বা এটা নিয়ে প্রবলেম হচ্ছে, আমি ওই ফাইলটাতে আমি কাজ করে ওই দুটা পেজ আমি বাদ দিয়ে আমি কি করেছিলাম সেটা আমি দেখাই। আমি মনে করেন যে এই পেজ দুটা আমি হাইড করে দিচ্ছি। দেখেন পাওয়ার বিআই প্রথম উইন্ডোটা কিন্তু এরকম থাকে না। হ্যাঁ, পাওয়ার বিআই এরকম উইন্ডোটা থাকে না। আপনারা মনে করেন যে এখান থেকে প্রথমে ক্যানভাসটা চুজ করা যায়, আপনি চাইলে এখানে ক্যানভাস আমি এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আপনি এরকম সাদা ব্যাকগ্রাউন্ড করতে পারেন। ওকে, আপনি চাইলে কোনো একটা ছবি, অনেকের পিছনে ছবি অ্যাড করে, হ্যাঁ, কোনো একটা ছবি বা থিম কোম্পানির প্রোফাইল এরকম কিছু অ্যাড করতে পারেন। তো অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, আমরা আপাতত যেটা করতেছি যে এরকম একটা ইয়ে নিয়েছি, এবং এটা ট্রান্সপারেন্সি বাড়ানো কমানো যায়, কতটুকু হালকা রাখবেন গাঢ় রাখবেন, এই কাজগুলো করা যায়। ওকে, সো আপনার প্রথমে নর্মালি ইউজুয়ালি এই ধরনের কাজ যখন করবেন তখন একটা টাইটেল বা সামথিং কিছু আরেকটা জিনিস, এইরকম কালো যে লেখাগুলো আসতেছে সবার জন্য যে এরকম আসবে এমন না। ভিউয়ে গিয়ে যদি আপনি এখানে চেঞ্জ করেন, অনেকগুলো এখানে থিম আছে, থিম অনুযায়ী আপনার কালার চুজ হবে। এটা ডার্ক থিম, আপনি লাইট থিমও নিতে পারেন। আমি থিম মাঝে মাঝে যেটা রিপোর্টটা ভালো, এই রিপোর্টের থিমটাকে আমি ডাউনলোড করে ফেলি, করে আবার অন্য জায়গায় ইউজ করি। এখান থেকে কাস্টম থিমও ইউজ করতে পারেন, ব্রাউজ ফর থিম। আমি আপাতত এটাই রাখছি। এখানে যদি আমি বলি যে ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড, তারপর এটার নিচে বললাম যে হলো ক্যান্সেলেশন রেট অ্যানালাইসিস, এরকম একটা টাইটেল দিলেন। উপরের অংশটা চাইলে আপনি এক্সেলের মতোই, কিন্তু পুরো এক্সেলের মতোই 24 দিলেন, আর নিচেরটাকে ডিফারেন্ট একটা প্রথমত কালার দিলেন, আর এটাকে আপনি দিলেন যে মনে করেন 14। বাস, এটাকে চাইলে এরকম বোল্ড করতে পারেন ভালো বোঝার জন্য, কিন্তু এটার সাথেই তো যতভাবে একটু ডিফারেন্ট আনা যায়, হাইলাইট করা, এটাকে করতে হবে না, এটা অ্যাস্থেটিক কাজ, এক একজন করবে করবে না, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না।
দরকার হয় যেমন না, আমি আমার কাজে এগুলো যখন করি অ্যাপ্রিসিয়েটেড হয়, এই জন্য এই কাজটা একটু বলা এরকম রাখতে হবে এমন কিছু না। আচ্ছা, এখন এই জায়গায় যদি আমি দেখাতে চাই যে প্রথমে দেখতে হয় যে আমার সেলস বা এগুলা কেমন আসতেছে বা কোনটা। তো আমরা যদি দেখবেন কত ইজি কাজ করা, জাস্ট এই জায়গাটা একটু দেখেন আপনারা। আমরা ফ্যাক্ট সেলস, আমি ওই জায়গায় ডেটা টেবিলটাকে নাম দিয়েছিলাম ফ্যাক্ট সেলস, আর কিছু না। আপনার এখানে দেখেন তো ইয়ে ছিল কি, আমাদের রেভিনিউ ছিল, রাইট? রেভিনিউ কলামটাকে আপনি মাঝে এনে ছেড়ে দেন, আপনাকে দেখেছে টোটাল রেভিনিউ কত। ওকে, আপনি চাচ্ছেন যে এটাকে না, আমি এটাকে দেখাতে চাই রেভিনিউ না, আমি একটা ইয়েতে পাই ডোনার চার্ট হিসেবে দেখাতে চাই। ডোনার চার্টে কি কি অনুযায়ী লেজেন্ড কি, কোন কোন গ্রুপ অনুযায়ী দেখাতে চান, এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, আমরা এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার, কোন কোন গ্রুপ থেকে বা কোন কোন চ্যানেল থেকে আমার কেমন রেভিনিউ হচ্ছে। আমরা সব থেকে বেশি আছে 58%। এটা কোনটা? অনলাইন ট্রাভেল এজেন্ট থেকে। আপনি এইভাবে দেখতে অসুবিধা হচ্ছে, এটাকে ট্রি ম্যাপ করতে পারেন, অথবা আপনি এটাকে নর্মাল এই চার্ট করতে পারেন। সো এইটা আলটিমেটলিও না, এটা থেকে যেমন এটা আমি একটা নর্মাল একটা চার্ট করলাম, হ্যাঁ, ওকে, ফাইন। এখানে অলরেডি আপনি বুঝতেছেন যে টাইটেলে বলা আছে যে সাম অফ রেভিনিউ বাই ডিস্ট্রিবিউশন চ্যানেল। সো আমরা এখানে ফরম্যাটিং করার কাজগুলো এখান থেকে করতে পারি, এখানে ডাবল ক্লিক করেও করতে পারবেন। আমার সাম অফ আর বলা দরকার নেই, আমি বলবো যে রেভিনিউ বাই ডিস্ট্রিবিউশন চ্যানেল। এটা যখন বলেই দিলেন, বুঝতেছেন যে এগুলো রেভিনিউ আর এগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেল, এই যে দুইটা এগুলো নয়েজ তৈরি করতেছে, এগুলো আপনার দরকার নাই। তখন আপনি কি করবেন, এক্স অ্যাক্সিস থেকে সুন্দরভাবে টাইটেলটা ইয়ে করে দিবেন, ওয়াই অ্যাক্সিস থেকে সুন্দরভাবে টাইটেলটা বাদ দিবেন। দেখেন একটু জায়গাও আপনার বেশি হয়েছে। ওকে, আপনি এখানে কলামসগুলোর যদি কালার যদি আপনি চেঞ্জ করতে চান, সুন্দর এখানে কালার চেঞ্জ, রেভিনিউ পজিটিভ কিছু তো আপনি সবুজ কিছু দিতে পারেন চাই। ওকে, আপনার এখানে ডেটা লেভেলস অ্যাড করে দিলে আরো বেটার। আর এখানে যখন আপনি ডেটা লেভেল অ্যাড করে দিলেন, এদিকে ওয়াই অ্যাক্সিসে এটা রাখার কোনো দরকার নেই, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো বাদ। তখন এটা একটা ক্লিন তুলনামূলক একটাই। আপনি যদি চান যে একটা এভারেজ লাইন অ্যাড করবেন, তখন আপনি চান যে এভারেজটা কি ছিল ওই অনুযায়ী কি, তখন চাইলে এখান থেকে আপনি রেফারেন্স লাইন হিসেবে একটা, সরি আমার ওইটা এখন লোড হয়েছে এতক্ষণ, এখানে চুজ করতে পারেন কি একটা এভারেজ লাইন। দেখেন মাঝে দিয়ে একটা এভারেজ লাইন লোড হয়েছে, রাইট? সো এইরকম আর কি, যে অনেক কিছু যে খুব ইজিলি এটা করা যায়। এখন এটা আপনি দেখালেন তো, ওকে ফাইন, আমি এটা অফ করে দিই, এভারেজ লাইনটা আমি আর দেখাচ্ছি না। আপনি চাচ্ছেন রেভিনিউ এর সাথে রেভিনিউ লসটাও আপনি দেখাবেন, হ্যাঁ, দেখেন এই মাসে এইটাতে অনলাইন ট্রাভেল এজেন্টে এসে 17 মিলিয়ন রেভিনিউ করেছে, কিন্তু রেভিনিউ লসও কিন্তু প্রায় 11 মিলিয়ন করেছে, মানে এখানে আপনি ক্যান্সেলেশন রেটটা আপনার বেশি। ক্যান্সেলেশন রেটটা কিভাবে বুঝবেন? এটা করার জন্য আপনারা দেখবেন যে বাইনারি একটা ভেরিয়েবল ছিল আমার, এটা আমি টুল টিপ হিসেবে অ্যাড করি, টুল টিপ হলো এক্সট্রা ইনফরমেশন দেখানো। এটা যে দেখেন আমি অলরেডি এভাবে অ্যাড করেছিলাম, কিভাবে মেজার আপনার অন্যভাবে দেখাচ্ছি, যে আমাদের ক্যান্সেলেশন নামের একটা ভেরিয়েবল ছিল, এই যে দেখেন এটা যদি আপনি সাম না করে, সাম করলে এটা আসলে ভুল ইন্ডিকেশন হয়। এখানে ক্লিক করলে দেখেন আপনি এভারেজ করতে পারবেন। তখন দেখেন আপনি যখন এখানে রাখলেন, তখন এই সময় ক্যান্সেলেশন রেট হলো 43% ছিল অনলাইন ট্রাভেল এজেন্টে। এটাতে কত ছিল? 34%, মানে কম। অফলাইন ট্রাভেল এজেন্টে ডিরেক্টে ক্যান্সেলেশন রেট একদম কম, 17%। কিন্তু এই যে পার্সেন্ট গুলো দেখাতে পারতেছে না, 0.17 বা এরকম ফরম্যাটিং গুলো পারতেছে না। এই কাজগুলোর জন্য বলে ডেক্স লিখতে হয়। ডেক্স কি? ডেক্স ছাড়া পাওয়ার বিআই এক্সপার্ট হওয়া পসিবল না। বেসিক কাজগুলো এইভাবে আপনি করে ফেলতে পারবেন, ডেক্স লাগবে। ডেক্স হলো কিছু মেজার তৈরি করা। আমি এখন চাইলে আপনাদের ওই ফাইলটাই ডেক্সটা লিখি, এখানে আমার করা আছে তো আমি এখানে বেশি কিছু করব না। ডেক্স কিভাবে লিখতে হয়, এন্টার ডেটা নামের অপশন একটা তৈরি করতে হয় ডেক্স মেজারগুলো একসাথে রাখার জন্য। আমি জাস্ট একটা টেবিলের নাম দিলাম, একই ডেটা কিন্তু এটা নিয়ে করার কিছু নাই, আন্ডারস্কোর মেজার দিলাম যেন উপরে থাকে টেবিলটা, আগে একটু দেখায়। তো এখানে একটা ফাঁকা একটা দিচ্ছে, আমরা নতুন এখানে ক্লিক করলে নিউ মেজার অ্যাড করা যায়। তখন আমি যখন এখানে বলবো যে ক্যান্সেলেশন রেট
পার্সেন্ট, এটা তো পার্সেন্টেজ আমি দেখাবো, তাই ক্যান্সেলেশন রেট কি অ্যাভারেজ অফ 0.1 করে দেওয়া ছিল না, দেখেন এখানে সুন্দরভাবে আপনি একটু লেখলেও হয়ে যাবে, চলে আসছে, ট্যাব দিলে এটা পূরণ হয়ে যায়, পুরোটা লিখতে হয় না, তখন এটা কিন্তু নরমাল নাম্বার হিসেবে দেখাবে। তো আপনি যদি পার্সেন্টেজে দেন এটা পার্সেন্ট, এবং পার্সেন্টেজে আমি চাই এটা হলো এক গড় দেখানোর দরকার নাই, এত বড় বড় নর্মালি এত সূক্ষ্মভাবে 0.1 এগুলো হলো গুড প্র্যাকটিস না, ফুল ভ্যালুটা দেখাইলেই হয়। এই যে ক্যান্সেলেশন রেট দেখতেছেন, এটাকেই চাইলে কিন্তু আপনি একটা চার্টে, ডোনাট চার্টে দেখাইতে পারেন, তখন আপনি দেখাইতে পারেন এটাকে যে হোটেল এবং ইও ছিল না আপনার আপনার হোটেলের ক্ষেত্রে ক্যান্সেলেশন রেট কেমন, রিসোর্টের ক্ষেত্রে ক্যান্সেলেশন রেট কেমন। আমরা দেখতেছি যে হোটেলের সিটি এবং রিসোর্ট, সিটিতে যেটা হলো সিটিতে যে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আর আমি দেখতেছি সিটিতে ক্যান্সেলেশন রেট 42%, সিটিতেই বেশি, রিসোর্টের তুলনামূলক কম আমি দেখতেছি। কিন্তু এটা কি আসলে ট্রু সিনারিও? আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা এখানে আমাদের একটু ডে ইয়ার কলামটা নিই, ইয়ার নেই তো, দেখেন ইয়ারটাকে, এটাকে বলে স্লাইসার, এটা হলো ফিল্টার করার জন্য। তো স্লাইসারে ক্লিক করলে সব ফরম্যাটিং হলো এটাতে। এখন এটা হলো আমি একটা ভার্টিক্যাল লিস্ট নিতে পারি, এভাবে আসতে পারে, আমি চাইলে টাইল নিতে পারি, ছোট থাকলে এভাবে টাইল নিলে বেটার। আর এই যে থিমের কথা বলেছিলাম না, থিম দেখেন আমি একটু ডার্ক থিম নিয়ে দেখি কেমন আসে, দেখেন ডার্ক থিমে একটু ডিফারেন্ট হয়ে গেল। 2016-র ক্ষেত্রে আমি দেখতেছি 2016-তে কি হয়, একরকম চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা কারণ আছে, এটা কেন হচ্ছে না, কারণ আমরা দেখেন যে কাজটা করেছি এটা তো মেজার আলাদা, এগুলো হলো মডেলিং পার্টে আসলে আপনি দেখবেন আমরা এটা করেছি যে এই ডেটটা হলো এই অ্যারাইভেল ডেটের সাথে কানেক্টেড, এই কানেকশনটা আপনার সেট করে দিতে হবে। এখানে একটা ডেট একবার করেই আছে, বলছিলাম না যে জানুয়ারি 1, ফেব্রুয়ারি 1, এভাবে এভাবে করে 2, 3, 4 এভাবে সিরিয়ালি যাচ্ছে। আর একই ডেটে বারবার ট্রানজাকশন বা হোটেল হোটেল বুকিং হতে পারে, এই জন্য বলা হয় ওয়ান টু মেনি। এখানে নাম্বারগুলো একবার করেই আছে, এখানে বারবার আসতে পারে, এই জন্য ওয়ান টু। এটাকে জাস্ট সেট করে দিবেন, আর কিছু করতে হবে না, একটা ছোট্ট কাজ করতে হবে আপনাকে। এই যে ডাটা টেবিলে আসেন, এই ডিম ডেট টেবিলটাকে ক্যালেন্ডার টেবিল হিসেবে মার্ক অ্যাজ ডেট টেবিল, এটাকে কনভার্ট করতে হবে, এবং এটাকে বললেন আমি এই ডেটটা ধরে তুমি এটাকে ক্যালেন্ডার টেবিল হিসেবে করো, এবং এইগুলাকে এভাবে দেখতে ভালো দেখা যাচ্ছে না, আপনি তখন তাহলে তাকে এটা বলতে পারেন আমি মার্চ 2014, আমি মাস এবং ইয়ারটাকে একসাথে চাচ্ছি। কারণ জানুয়ারি দেখেন 2016-তে আছে, 15-তে আছে, এটা কনফিউজিং হয়ে যাবে শুধু মান্থ দিতাম যদি আমরা। আর এটাকে আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, শর্ট ডেটেও রাখতে পারেন। আপনি এখানে এটা অনেকেই আমি রিসেন্টলি ডিসকভার করেছি, ডিম ডেটে এসে আমরা যদি ফরম্যাট চেঞ্জ করতে চাই, আমরা চাই না যে সবগুলা ডিজিট অনেক বড় হয়ে যায় অনেক সময়। সো এটা যদি আমরা দূর করতে চাই, কাস্টম ফরম্যাট দিতে পারি, কাস্টমে গিয়ে জাস্ট একটা কমায় দেন, তাহলে দেখবেন আরো সুন্দর হবে। কেমন দেখেন, তখন এভাবে ছোট করে আসবে, এটা কাজে লাগবে আমাদের গ্রাফ করার সময়। তখন দেখেন, এখন দেখেন ফিল্টারগুলো কাজ করবে। 2016-তে দেখেন কি সিচুয়েশন, 2015-তে সিচুয়েশন চেঞ্জ হবে। এইভাবে আমি ডেক্স মেজারগুলো আরো লিখেছি। রেভিনিউ এর জন্য আমি এভাবে লিখতে পারি, টোটাল রেভিনিউ কত। যেমন আমি যদি বলি, আচ্ছা আমি আপনাদের কোয়েশ্চেনের দিকে আসতেছি একটু, জাস্ট শেষ। রেভিনিউ সাম অফ, বলতে পারেন এটা দরকার কি, ডেক্স মেজারগুলো হলো বেস্ট হলো ফরম্যাটিং এর জন্য দরকার, আর কিছু জায়গায় আপনি ডেক্স ছাড়া পারবেন না, ডেক্স আপনার মাস্ট লাগবে। সো এটাকে দেখেন কারেন্সি যে ফরম্যাট দিবেন এটার জন্য আপনার দরকার, এটা কি ইংলিশ ইউনিট, ডলারে থাকলে ডলার, ইউরোতে থাকলে এখন ইউরো করতে পারেন। আমরা এত বড় ডিজিটে আমরা দেখাই না, দশমিক বা কিছু দেখাই না, দেখাইলেও সর্বোচ্চ আমরা এক ডিজিট দেখাতে পারি, মিলিয়নসে যদি প্রকাশ করি। ফরম্যাটিংটা ইম্পর্টেন্ট। দেখেন আপনি যদি রেভিনিউটা এখানে আনলেন, আপনি এইভাবে দেখাচ্ছেন, ঠিক আছে এটা পছন্দ করে যে কেউ, এত ডলার দেখলেই বুঝবে। অনেকেই করে কি, এটাকে এভাবে না দেখিয়ে জাস্ট কল আউট ভ্যালু, এটাকে বলে কল আউট ভ্যালু, এই যে এত বড় এইভাবে ভ্যালু দেখায়,
এটা কেউ করতে পারবে? এবং এত বড় ভ্যালুতে কি একটা দশমিক রাখার আদৌ কোনো মানে আছে? এটা কি কোনো ইম্পর্টেন্স অ্যাড করে? নিশ্চয়ই না। এই নাম্বার ফরম্যাটিং গুলা আমি কি থাউজেন্ডে করব না মিলিয়নসে করব, এই জায়গাগুলোতে একটা বা থাউজেন্ডসও করতে পারি, এবং দশমিক কত ডিজিট রাখবো। মিলিয়নস যেহেতু মনের বড় নাম্বার, এখানে আমি 2 ডিজিট বা 1 ডিজিট রাখতে পারি। হ্যাঁ? যে কিন্তু যখন থাউজেন্ডে করব 1 ডিজিট বা না রাখলে হবে দশমিকের ক্ষেত্রে, এই বিষয়গুলো। সো এই বিষয়গুলো, গুড প্র্যাকটিস গুলো, এগুলো মেনটেন করতে হয়। এবং এখানে আমি কি কাজটা করেছি আমি ওটা থেকে দেখাই, যেখানে কাজ করতেছিলাম। এখানে এইভাবে মেজারগুলো আমি তৈরি করেছি, ডেক্স মেজারগুলো। জাস্ট কি করেছি দেখেন, এভারেজ দিয়ে এভারেজ ডেইলি রেটটা বের করেছি। লিড টাইমটা, এভারেজ লিড টাইম কত ছিল, নরমালি কতদিন আগে গড়ে বুকিং হয়। হ্যাঁ, রেভিনিউ এর ক্ষেত্রে আমি বলেছি দেখেন এখানে টোটাল রেভিনিউ, রেভিনিউ লসের ক্ষেত্রে এটা। কিন্তু আমি বলেছিলাম না একটা জিনিস আমি দেখাইতে চাই এই বছরের সাথে গত বছরের কম্পারিজন বা এরকম কিছু, তখন আমাকে দরকার হয় প্রিভিয়াস মান্থ রেভিনিউ। যেমন প্রিভিয়াস মান্থ রেভিনিউটা লেখার সময় একটু টেকনিক্যাল, আমি এটা শুরুতে গিয়ে লিখি। হ্যাঁ, আমি এটা জুম করা যায় চাইলে, আমি এটা শুরু থেকে লিখি, এটা কঠিন কিছু না। রেভিনিউটা লিখলাম, তো আমরা ক্যালকুলেট ফাংশন ইউজ করতে হয়, তখন এটা সব থেকে বোল্ড ব্যবহৃত। তখন এই জায়গায় আমি বলতে হয় যে আমি রেভিনিউ মেজারটা কি, আমি তুমি এই বছরেরটা না দিয়ে আমাকে গত বছরেরটা দাও। তখন ডেট এড নামের একটা ফাংশন আছে, তখন বলতে হয় যে এটাতে ডেট এড কি, আমি কোনটা ধরে করব। এই যে ক্যালেন্ডার ডেটটা তখন দরকার হয় কন্টিনিউয়াস, এটা ছাড়া কিন্তু এখানে অ্যারাইভাল ডেট দিলে এটা ভুল দিবে, গ্যাপ থাকলেই হয় না। আমার প্রিভিয়াস মান্থ দরকার, তাহলে আমি বলবো মান্থ। আর যদি ডে দরকার, ইয়ার দরকার থাকতো, তাহলে আমি বলতাম -12 অথবা -1 দিয়ে ইয়ার লেখা। এইভাবে এইভাবে সেম ভাবে আমি রেভিনিউ লসটা এভাবে দিয়েছি, এবং প্রিভিয়াস মান্থ রেভিনিউ লস। এটা কি কাজে লাগবে আমার? দেখেন, এটা কেপিআই দেখেন। কেপিআই এর কাজ কি? কেপিআই হলো, মনে করেন যে ড্যাশবোর্ড বা রিপোর্টিং এর প্রাণ বলতে পারেন। এখানে একটা কেপিআই নামের একটা কার্ড আছে, এটা আমি উপরেই রাখি। ওকে, এখানে বলতেছে ভ্যালু আমি কি দেখাতে যাচ্ছি, আমি রেভিনিউ দেখাতে যাচ্ছি, একটু সার্চ করলেই হবে। ওকে, ফাইন। এটা আমি কিসের অ্যাক্সেসের সাপেক্ষে আমি ট্রেন্ডটা দেখাতে চাচ্ছি? এই যে স্টার্ট অফ দ্য মান্থ একটা বলেছিলাম না, প্রতি মাস বলতে এখানে মাসের মান্থের সাথে আমার, আপনাদের ক্ষেত্রে যদি অনেক সময় সেলস টার্গেট দেয় না, এখানে টার্গেটটা ইউজ করতে পারেন। আমার এখানে হলো প্রিভিয়াস মান্থের সাথে আমার কতটুকু চেঞ্জ বা something। এই যে দেখেন, এটা যাবেন ফরম্যাটে গিয়ে প্রথমত টাইটেলটা আমরা এত কিছু রাখবো না, আমরা জাস্ট হলো রেভিনিউ অথবা রেভিনিউ গ্রোথ বলতে পারি। ওকে, সেম ভাবে কল আউট ভ্যালুতে যাব। আমরা এত বড় ভ্যালুকে আমরা এটা ফুলটা দেখাবো না, আমরা এখানে একটা মিলিয়নসে দেখাবো। দেখেন ছোট হয়ে গেছে। এবং আপনার টার্গেট লেভেলে যাবেন গিয়ে, এটা কি গোল আপনার ছিল নাকি এটা প্রিভিয়াস মান্থ ছিল, আপনি সুন্দরভাবে বলতে পারেন প্রিভিয়াস মান্থ। তখন আপনাকে দেখেন প্রিভিয়াস মান্থে ছিল 1.87 মিলিয়ন, আপনার কারেন্ট মান্থে বাট এটা লাস্ট মান্থে 1.99 মিলিয়ন। গত মাসে থেকে এটা বেশি না, তাই এটা সবুজও হয়ে আছে, এত পার্সেন্টও দেখাচ্ছে। রাইট, মানে গ্রোথ কত পার্সেন্ট এটা দেখাচ্ছে। এটা দেখলে একজন একটা কমপ্লিট একটা পিকচার পাবে না, এটা দেখলে তো একজন একটা কমপ্লিট মোটামুটি বুঝবে যে। আচ্ছা, সেম ভাবে এটার মধ্যে আরেকটা যদি কেপিআই করতে চাই, আপনারা এইভাবে নিতে পারেন। এটা একটু ডিফারেন্ট দেখাই, সো অ্যালাইন রাখতে পারেন। এবং এখানে যদি আমরা নিতে পারি রেভিনিউ লসটা পাশাপাশি দেখাতে চাচ্ছি, মনে করেন যে রেভিনিউ রেভিনিউ লস, এটার সাথে নিচেও দেখাবো প্রিভিয়াস মান্থ রেভিনিউ লস। এটা দেখেন তো একটু কি দেখাচ্ছে, এই মাসে হলো মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে বোঝায় মাইনাস, অ্যাকাউন্টিং ফর্ম এটাকে -1.36 মিলিয়ন। গত মাসে ছিল -1.17 মিলিয়ন, এবং স্বাভাবিকভাবে গত মাসের থেকে এটা কম, তাই এটা দেখাচ্ছে -7% আমার ইয়ে হয়েছে। কিন্তু এটা কি ঠিক হলো? এই জিনিসগুলো কোয়েশ্চেন করতে হবে। আমার কিন্তু লসের ক্ষেত্রে এটা কিন্তু রেভিনিউ লস।
লসের ক্ষেত্রে যত কম হবে তত ভালো না আমার। এই মাসে আরো কম হয়েছে, এটা আসলে গত মাসে ছিল মাইনাস ওয়াইট, এটা হলো টার্গেট অ্যাক্সেস একটা আছে। এখানের ক্ষেত্রে যত কম হবে আমার তত ভালো। লো ইজ গুড, আমার যত কম হবে তত ভালো। গত মাসে ছিল -1.27, এই মাসে হয়েছে -1.37। আমার এটা না, এটা পুরোপুরি হয়েছে। এটা এরকম যাক, এরকম বিভিন্ন সময় সিনারিও আসবে, এটা এটার ক্ষেত্রে ঠিকই আছে। ঠিক আছে, যে আমার রেভিনিউ লস কতটুকু হয়েছে, এটা নেগেটিভ দিকে এটা ইন্ডিকেট। যাই হোক, এরকম আরো বিষয়গুলো আনা যাবে, এবং এটা থেকে বড় বিষয় আপনার ট্রেন্ড দেখতে হবে, কিছু রাখতে হবে, স্লাইসার বা এগুলা বলে। আমি এখানে প্রপারলি ডিজাইন যেভাবে করেছি এরকম না। স্পেসটা চাইলে আপনারা ক্যানভাস সেটিং এ যদি কোনো সময় না ধরে, আপনারা এখান থেকে কাস্টম সেটিং ব্যবহার করতে পারেন। উইথটা এখানে আছে, এখানে 1400 বাড়িয়ে দিতে পারেন, তখন এদিকে বেড়ে যাবে। স্লাইসার আনতে পারেন, স্লাইসার এনে আপনি বলতে পারেন যে এখানে ইয়ার, যেটা বলতে পারেন যে ইয়ার, অবশ্যই টাইম রেঞ্জ, ডেট রেঞ্জ ধরে যেন কেউ কিছু কাজ করতে পারে, তাই এটা আপনারা করবেন। সো এটা হলো টাইল দিতে পারেন, ছোট করতে পারেন। অ্যালাইনমেন্ট বা এগুলো যেন একটু ভালো হয়, এটা দেখতে পারেন। এটার মতো করে চাইলে এখানে আরেকটা দিতে পারেন কিছু, যেমন আমি এখানে দিয়েছিলাম কি হোটেল না সিটি। ওকে, এটা আমাদের দরকার। জাস্ট একটা কপি করে এটাতে আমি এই জায়গাটা এটা নিয়ে আসেন, দেখেন। সো এই একটা হলো। এখন আপনি যদি অ্যালাইনমেন্টগুলো আরো প্রপারলি করলে বেটার হয়, যে আমরা একটা করি, এটা বলে কম্বো চার্ট বল। কম্বো চার্টের কাজ কি, একসাথে দুইটা ইনফরমেশন যদি আপনি দেখাতে চান, তখন এই চার্ট দরকার হয়। এগেইনস্ট টাইম আপনি কিছু দেখাতে চাচ্ছেন, এরকম আপনি এক্স অ্যাক্সিসে আপনি যদি ইয়ার বা কিছু নেন, ইয়ার না দেওয়া থেকে স্টার্ট অফ দ্য মান্থ বলতে একটা বিষয় আছে, এটা দেখলাম। ইয়ার এবং মান্থটা আপনাকে একসাথে দেখুন। ওয়াই অ্যাক্সিসে কলামে কি দেখাতে চান, আপনি দেখাতে চান যে এভারেজ যে ডেইলি রেটটা ছিল আপনার, মানে হোটেলের রেট কেমন ছিল, ক্যান্সেলেশনের সাথে যে আপনার রেট বেড়ে গেল, তখন ক্যান্সেলেশন বেশি হইতে পারে, এটা আপনার একটা অ্যাজাম্পশন হইতে পারে, আপনি এটা দেখা যাচ্ছে চাচ্ছেন। আচ্ছা, আমি কোয়েশ্চেন নিচ্ছি, 5 মিনিট চেষ্টা বিশেষ করেছি। এভারেজ ক্যান্সেলেশন রেট দেখেন, আপনাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। ওয়াই অ্যাক্সিসে এখন একটা লাইন দেখাইতে চাই, বিজনেস ইন্টেলিজেন্স টুল কেন এগুলাকে বলা হয়, আপনাকে সে অটো সাজেস্ট করতেছে কোনটা কখন ইউজ করবেন। তখন এখানে আপনি দেখাতে পারেন যে ক্যান্সেলেশন রেটটা কোথায় আপনার, যে এভারেজ ক্যান্সেলেশন। আচ্ছা, ওইটা কি ক্যান্সেলেশন রেট দেখালাম আমরা? এটা আসলে আমরা লাইনে দেখাবো, আর ওয়াই অ্যাক্সিস দেখাবো আমরা এভারেজ ডেইলি রেট কোন সময়গুলোতে। এটাতে আরো সুবিধা হবে আপনার জায়গায় জুলাইয়ের দিকে বা সামার এই দিকে কাছে জুন জুলাই, এই সময়গুলো টাকা দিয়ে মানুষ বুকিং করতেছে ঠিকই, কিন্তু বেশি হচ্ছে। এখন এটা সিটির ক্ষেত্রে কি রিসোর্টের, আমার রিসোর্ট হলো মনে করেন যে আমার প্রাইমারি কনসার্ন, আমি পুরোটা অ্যানালাইসিসটা করতে পারি রিসোর্ট। এটা আমি সব সময়ের জন্য করতে পারি, যে কোনো একটা। যদি রিসোর্টের ক্ষেত্রে জুলাই দেখেন, জুলাই কিংও বেশি, কিন্তু বেশি বুক দিয়ে লাভ হচ্ছে। আমি এখানে কি করেছিলাম, একটা ভেরিয়েবল তৈরি করে, লিড টাইম তো আমাদের ছিল, আমি এটাকে বলে যে ক্যালকুলেটেড কলাম, এই যে নিউ কলাম একটা অপশন আছে, এটা দিয়ে আমি একটা ইফ বলেছিলাম লিড টাইম লেস দেন 30, মানে 30 দিনের মাঝে যদি বুকিং হয়ে থাকে অ্যারাইভেল ডেটের আগে, তাহলে আমি 0 থেকে 30 দিন বলছিলাম। আর বেশি, আমার একটা অ্যাজাম্পশন ছিল যারা অনেক আগে বুকিং দিয়েছে তাদেরগুলো ক্যান্সেল হয় বেশি। এটা দুটা গ্রুপ করেছি। সো এই গ্রুপ অনুযায়ীও আমরা কিন্তু করে তখন দেখতে পারি। এই উদ্দেশ্যেই মনে করেন যে আমি যে অ্যানালাইসিসটা করেছিলাম বা এটা এটা হলো, তখন এখানে আমি
লিড টাইম অনুযায়ী এখানে কিছু কাজ দেখেছিলাম, যে লিড টাইম অনুযায়ী আমি দেখি আমরা এখানে দুইটা আমরা বার চার্ট তৈরি করি। ওকে, এখানে ওয়াই অ্যাক্সিস দেই লিড টাইম গ্রুপ, আর এক্স অ্যাক্সিস যেটা এটা উল্টো, এটা হলো এটা বার চার্ট। এক্স অ্যাক্সিসে দিব অ্যাভারেজ রুম বুকিং, নাম্বার অফ বুকিং, অ্যাভারেজ লিড টাইম, অ্যাভারেজ ডেইলি রেট, এটা একটা করলাম। ওকে, আমার এখানে একটু হাইট আমরা চাইলে যদি বাড়াইতে চাই, আমরা চাইলে ক্যানভাস সেটিংসে গিয়ে 800 পিক্সেল এখানে বেড়ে গেল। তো এখানে আমি কি করতে পারি, যে আমি ডাটার লেভেলগুলো দিতে পারি, এবং এখানে যে ওয়াই অ্যাক্সিসে যে টাইটেলটা, যেটা আমি টাইটেলটা অফ করে দিই, এবং এক্স অ্যাক্সিসেরও আমি টাইটেলটা অফ করে দিই ভ্যালুগুলো, কারণ আমি এখানে দেখাচ্ছি যে কত দেখতেছি, যে হলো 30 দিনের বেশি সময় আগে যারা বুকিং দিয়েছে তাদের লিড ইওটা বেশি। আচ্ছা, ওকে, আমি এটার একটা এখন আমি দেখতে চাচ্ছি যে আমার বুকিং দেখলাম, এখন ক্যান্সেলেশন রেটটা দেখি। ওকে, দেখতে চাই, এখন এটা না দিকে আমরা দেখবো যে এখানে ক্যান্সেলেশন রেটটা, এভারেজ ক্যান্সেলেশন রেটটা কত। দেখেন 30 দিনের বেশি যারা আগে যারা বুকিং দিয়েছে তাদের ক্যান্সেলেশন রেট 36%, আর 30 দিনের যারা ক্যান্সেলেশন রেটটা কত কম। আমি ইমিডিয়েট অনেক আগে আমি বুকিং দিলে আমার হলো এটা শারীরিকভাবে ক্যান্সেল হওয়ার চান্স বাড়তে পারে, কারণ আমার প্ল্যান চেঞ্জ হয়, এর ভিতরে আমি অন্য কোনো অপশন থাকতে পারে। তখন আমি কি করতে পারি, যে এগুলা যারা বেশি আগে বুকিং দিচ্ছে তারা পেমেন্ট যদি আমাকে না দেয়, তাদেরকে ফোন করে, তাহলে আমি এগুলা যারা রিসেন্ট আমি আসতেছে তাদেরকে আমি এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই ধরনের প্ল্যান নেওয়া যেতে পারে। আর এখানে লাস্ট একটা গ্রাফ আমি দেখাচ্ছি, জাস্ট এটা দিয়ে আমরা বলতে পারি যে আর লেআউট গুলো যেন একটু সুন্দর হয়, ইয়ে হয় এই জিনিসগুলা। এক্স অ্যাক্সিসে আমি আবার এই যে স্টার্ট অফ দ্য লাস্ট কোশ্চেন, এরপরে শাকির আমাকে কোশ্চেনগুলো চাইলে এখন থেকে আমাকে শোনাইতে পারো। ওয়াই অ্যাক্সিস ভাই কোয়েশ্চেন ইজ বেসিক্যালি যেটা এই মাস্টার ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে কিনা এগুলো নিয়ে কোয়েশ্চেন ছিল, ওইগুলো আমরা সেশনের শেষে দিয়ে দিব। ওকে। একটা কোয়েশ্চেন ছিল এই যে ডাটা অ্যানালিটিক্স এবং অ্যানালিটিক্স এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, না, ডেটা অ্যানালিস্ট হলো যে কাজটা করবে সে অ্যানালিস্ট, আর অ্যানালিটিক্স হলো যে একটা নাউন বলতে পারেন, কাজটা কি সেটা বলতে পারেন। ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা হচ্ছে ওই যে সার্টিফিকেশনের যে ব্যাপারটা বলছিলেন মাইক্রোসফটের, ওইটা সম্ভবত অনেকজন মিস করে গেছে। বাট আমার মনে হয় না ওটা রিপিট আচ্ছা, করার প্রয়োজন আছে, কারণ যেহেতু আমরা আসলে আজকে রেজিস্টার্ড পার্টিসিপেন্টসদের রেকর্ডিংটা দিয়ে দিব, তারা চাইলে ওখান থেকে দেখে নিতে হ্যাঁ, পারবে। আমরা হলো এটাকে বলে PL 300 এক্সাম, PL 300, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, যে PL 300 লিখে সার্চ দিলে এটার প্রসেস বা এই যে এটা মাইক্রোসফট সাইটে পাওয়ার বিআই ডেটা অ্যানালিস্ট। আমি নিজে একজন 3 মাস আগে এটা ইয়ে করেছি মাসের জন্য। এটা নর্মালি $80 দিয়ে পরীক্ষা দিতে হয়, কিন্তু এটার বিভিন্ন হ্যাকস আছে, চাইলে 50% কমানো যায়, সেটা আমি বলে দিতে পারবো পরবর্তীতে। তো আমার লিঙ্কডইনে এটা নিয়ে একটা বিস্তারিত পোস্ট আছে, আপনারা থেকে শিখবেন কি রকম। আমার পরে অনেককে আমি গাইড করেছি এটা পাস করতে। সো সেটা আপনারা দেখে নিতে পারবেন। সো এইটা হলো রুট কজ অ্যানালিসিস কেন বলতেছিলাম, আমি কজ বের করলাম কেন, যে ও আমাকে বলছে যে অনলাইন ট্রাস্ট বেড়ে যায়, এবং সেটা যখন 30 দিনের বেশি হয়ে যায়, যখন লিডিং বুকিং টাইম বা লিড টাইম, তখনও এটা প্রায় অনেক $68 করে অনলাইন এভারেজ প্রতিটা বুকিং এ আমার। এটা কিন্তু $68 কম মনে, অল্প সময়ে আসলে যতটুকু দেখা যায় এটা। আর এমনিতে এখন যদি কেউ এমনিতে সরাসরি মাইক ওপেন করে ইয়ে করতে চায় কোশ্চেন, আসলে আমার মনে হয় যে চাইলে নিতে পারো। আহ, আমার এন্ডে থেকে এই হলো দেখানো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা পাবলিশ করিনি লাস্ট মিনিট। আমি মনে করেন যে এটা না করে আমি এই পেজটাকে আমি হাইড করে দিচ্ছি, নতুন যেটা করলাম। আচ্ছা, এটাকে আগে ওপেন করি, একটা মিনিট জাস্ট, হাইড থেকে তুলে দিচ্ছি, আর এটাকে আমি হাইড করে দিচ্ছি। এখন এটাকে সব যখন আমার কাজ হলো, তখন আমি এটাকে সেভ দিলে, পাবলিশ দিলে আমার এখানে লগ ইন থাকতে হবে। পাওয়ার বিআই কিন্তু ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারেন আপনারা, ফ্রি অ্যাকাউন্ট খুলে
আপনারা ইজিলি এটা পাবলিশ করতে পারবেন। আপনার প্রো অ্যাকাউন্ট বা কিছু লাগবে না। আমার দেখেন একটা ডেটা অপটিমাইজার, আমার একটা সাইট আছে, আমি ফ্রিল্যান্সিং বা এগুলো কাজ করার জন্য এটা লাগে। সবগুলো ফ্রি ভাবে হোস্ট করা, এগুলো কিন্তু প্রজেক্টগুলো লাইভ ক্লিক করে করে আপনারা দেখতে পারেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা পাবলিশ হচ্ছে কিনা আপনাকে দেখাবে যখনই হয়ে যাবে। নাম দিয়েছিলাম রুট কজ অ্যানালিসিস, আমি পাওয়ার বিআই সিম্পল। আগের ফাইলটা দেখাচ্ছি, আমি এটাই শেয়ার করে দিব আপনাদের সাথে, একই জিনিস। দেখেন হয়ে গেছে। আপনি যদি এটা ক্লিক করেন আপনাকে এখানে নিয়ে আসবে। আর আমি যে আমার প্রজেক্টগুলোর কথা বলতেছিলাম, এগুলো কিন্তু আপনি ইজিলি কিন্তু দেখতে পারেন, এগুলো ইন্টারেক্টিভ। যে কাস্টমার রিটেনশন দেখতে চান, দেখেন আপডেট হয়ে যাচ্ছে ওভার দ্য টাইম, আপনি কেমন কাস্টমার রিটেন করতেছেন। তো এইভাবে যদি আপনি আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন, আপনি চাকরির জন্য যদি এগুলা করতে পারেন তখন হলো কাজ। এবং এই যে লিঙ্কটা জেনারেট করলেন, আপনি সুন্দরভাবে এখানে এক্সপোর্ট আছে, পিডিএফ বা পাওয়ার পয়েন্ট করতে পারবেন। আরেকটা আছে পাবলিশ টু ওয়েব, একটা অপশন আছে। হ্যাঁ, তবে আপনার কোম্পানির সেন্সিটিভ ডেটা হলে পাবলিশ টু ওয়েব দিয়েন না, আপনার যার সাথে অ্যাকাউন্ট আছে তার সাথে এভাবে শেয়ার করবেন। আর না হলে জাস্ট এখানে পাবলিশ টু ওয়েব দিলে আপনি একটা লিঙ্ক জেনারেট করতে পারবেন। এই লিঙ্কটা জাস্ট যে কাউকে দিয়ে দেন, আপনি যে কেউ এখান থেকে দেখতে পাবেন। আপনার ওয়েবসাইটে যদি এমবেড করতে চান, আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে, তখন এই লিঙ্কটা দিয়ে এমবেড করতে পারবেন। তাকে যেখানে এই লিঙ্কটা আমি কপি করলাম না, দেখেন আমি ইনকগনিটো ইয়েতে যাই, নতুন ব্রাউজারে, আপনারা কিন্তু এটা যে কেউ দেখতে পারবে। এই লিঙ্কটা যার কাছে আছে সেই দেখতে পারবে। কিন্তু এটা কোম্পানির সেনসিটিভ ডেটা থাকলে অবশ্যই এই ওয়েতে না, আরো বেটার ওয়ে আছে। লাইসেন্সিং কখন কোনটা সাজেস্ট করি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা অনেকেই বুঝেন। আপনার কোম্পানি কি খরচ বেশি করানো যাবে না, এও করানো যাবে না। আবার মানে আপনার কোম্পানির সেনসিটিভ ডেটা সেটাও ইয়ে করা যাবে না। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউজ অফ পাইথন উইথ বিআই? এক্স্যাক্টলি বিআই পাইথনের তেমন ইউজ নাই বললেই চলে। এখানে যদি আপনাকে অনেক সময় বিআই রুলে ইটিএল এর কাজ করতে বলতে পারে, যে বিভিন্ন সোর্স থেকে ডেটা এনে ডেটা ওয়্যার হাউস বানানো পারে। ইউজুয়ালি এটা ডেটা ইঞ্জিনিয়ারদের কাজ, কিন্তু যদি কোনো সময় দরকার হয় তখন আপনি, কিন্তু বিআই অ্যানালিস্ট এগুলো কখনো করে না। বিআই অ্যানালিস্ট না করলেও ডেটা অ্যানালিস্ট অবশ্যই করে। কারণ যখন এবি টেস্টিং এর মতো নিয়ে কাজ করবেন, আপনি যখন ক্লাস্টারিং এর মতো বিষয় নিয়ে কাজ করবেন, আমার রুলে আমার করতে হয়, রিগ্রেশন অ্যানালিসিস, টাইম সিরিজ অ্যানালিসিস যখন করতে হয়, আমি কিন্তু তখন এগুলোর জন্য পাইথন ব্যবহার করি। কিন্তু এগুলো খুব কম সময়ে কাজ হয়। অ্যাটলিস্ট বিআই অ্যানালিস্ট, ডাটা অ্যানালিস্টের করতে হয়। বিআই অ্যানালিস্টের বেশিরভাগ সময় রিপোর্টিং টাইপের অ্যাডহক রিপোর্ট, ড্যাশবোর্ড এগুলা নিয়ে কাজ করতে হয়। আর ভালো কোম্পানিগুলোতে যখন যাবেন, আপনার রোল ডিফাইন থাকবে, একজনকে দিয়ে দুনিয়ার সব কাজ করাবেন। এই তো। আচ্ছা, ফ্রিল্যান্সিং সাপোর্ট বলতে আপনাকে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে ফাইবারে, এই যে পোর্টফোলিও বানানোটা যেটা, এবং এটাতে হেল্প করা, এটাও আপনার ফ্রিল্যান্সিং সাপোর্ট বলা। এটা না হলে আপনি কাজ দেখায় আনতে পারবেন না। আপনি মুখে বললেন এটা পারেন ওটা পারেন, লাভ হবে না। আপনাকে এই ধরনের প্রজেক্ট ডেভেলপ করতে হেল্প করবে, করা হবে, অ্যাকাউন্ট খুলতে হেল্প করা হবে। কোন বিষয়গুলো কাজে লাগে, কোন বিষয়গুলো কাজে লাগে এটা। কিন্তু ফার্স্ট ফ্রিল্যান্সিং জব পেতে সময় কিন্তু ফ্রিল্যান্সিং জব মানে না মার্কেট প্লেস থেকে। আপনি ভালো জানেন, আপনি লিঙ্কডিনে শেয়ার করেন, দেখবেন অনেকেই শেয়ার। আমি বললাম না, আমি প্রায় কনসালটেন্ট হিসেবে বিভিন্ন কোম্পানির কাজ করি, আমার মতো আরো অনেকে আছে। সো ওই বিষয়গুলো ইয়ে পাবেন। সিএসসি ব্যাকগ্রাউন্ডের জন্য না, এমন না, সবার জন্যই। সিএসসি ব্যাকগ্রাউন্ড, আমার সারপ্রাইজিংলি আমি পেয়েছি সিএসসি ব্যাকগ্রাউন্ডের এরা সিকিউএল এর সব থেকে দুর্বল হয়। এটা হওয়া উচিত না। আমার টিমে যারা কাজ করেছে সবাইকে ইনিশিয়ালি আমি পেয়েছি এরকম, মানে পাইথন বা ওইগুলোতে এত ফোকাস, কিন্তু ওইগুলা দিয়ে ডেটা নিয়ে কাজ করতে গেলে আমি আমার বিআই টিমে, যে জার্মানির টিমে 7 জন 8 জন আছি আমরা, এর ভিতরে যে ডেটা সায়েন্টিস্ট যে 2 জন কাজ করে, তারা অলমোস্ট অল দা টাইম আমাদের গুগল বিগ কোয়েরি, যেটা ওয়্যার হাউসে সিকিউএল নিয়ে কাজ করে, টেবিল বানাচ্ছে, ইয়ে বানাচ্ছে, সাথে পাইথন নিয়েও কাজ করতেছে। পাইথনের ক্লাউড ভার্সন ভার্টেক্স এআই বা গুগল কোলাবে কাজ করতেছে। পাইথনে আপনি কোর্স মডিউলটা দেখতে পারেন, পাইথনে আপনার কি কি শেখানো হবে। আমি বলতে পারি পাইথন দিয়ে ডেটা অ্যানালিসিসের পার্টটা সবটাই দেখানো হবে, সাথে মেশিন লার্নিং এ ক্লাসিক্যাল মেশিন লার্নিং যেগুলো, সেগুলো সবগুলোই দেখানো হবে। রিগ্রেশন অ্যানালিসিস, ক্লাস্টারিং, টাইম সিরিজ অ্যানালিসিস, এই পার্টগুলো দেখানো হবে। আর ফিডব্যাকের জন্য আমাদের আগের বেচে যারা আছে বিভিন্ন সময় তাদের সাথে কথা বলতে পারেন বিভিন্ন সময়ে। প্লাস আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে লিঙ্কডিনে বা মেসেঞ্জারে আমাকে রিচ করতে পারেন। হ্যাঁ, উইথ জিরো স্ট্যাটিস্টিক্যাল নলেজ আপনি ডেফিনেটলি এনরোল করতে পারেন। এটা বিল্ড করার দায়িত্ব আমার, আমি নিজে স্ট্যাটিস্টিশিয়ান। এবং আপনি বিলিভ করেন ইকোনমিক স্ট্যাট ব্যাকগ্রাউন্ডের মানুষজন, বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষজন এইসব রোলে অ্যাপ্রিসিয়েটেড হয় বেশি। ডেটা সায়েন্টিস্ট হিসেবে কতটুকু আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট ডেটা অ্যানালিস্ট বা বিজনেস বিআই অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে, ঠিক আছে, যে বিএ হিসেবে
যে কাজ করে ওইগুলাতে ডেফিনেটলি হয়। ওকে। আর ডেটা অ্যানালিস্ট আর বিজনেস অ্যানালিস্টের পার্থক্য একজন বলেছিলেন, ডেটা অ্যানালিস্টের যে সবগুলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হতে পারে, এই ধরনের ড্যাশবোর্ড বানাতে হতে পারে, কেপিআই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হতে পারে, কিন্তু আপনি যদি বিজনেস অ্যানালিস্ট হন, এই জায়গায় আপনাকে এসকিউএল বা ডেটা অ্যানালিসিস দিয়ে কাজ করতে হবে, বিভিন্ন বিজনেস প্রবলেম সলভ করতে হয়। তো এর বাইরে কিছু প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু রিলেটেড কাজ এগুলো, এই বিষয়গুলো নিয়েও প্রপোজাল লেখা, বিশেষ করে প্রজেক্ট প্রপোজাল লেখার আগে আপনাকে বিভিন্ন ডাটা অ্যানালিসিস করে এইটার উপরে কিছু ফাইন্ডিংস রেডি করতে হবে। তবে এত ভাস্ট না কাজের জায়গাটা ডেটা অ্যানালিস্ট বা পিএনএস বা ডেটা সায়েন্টিস্টের মতো, কিন্তু খুবই লুক্রেটিভ স্যালারি পাওয়া যায় ইউজুয়ালি দিয়ে বা এগুলোতে। আর এআই রিলেটেড নো, ডিপ লার্নিং ছাড়া এআই পসিবল না। এআই মানে চ্যাট জিপিটি বা এগুলো ইউজ করে ডেফিনেটলি আপনাকে কিভাবে কাজ করবেন অ্যানালাইসিস, আমি যেভাবে কাজ করি সেগুলো তো বেস্ট প্র্যাকটিসগুলো দেখানো হবে জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। কিন্তু এআই এর জন্য যেটা এআই হলো কাজ, সেখানে ডেটা সায়েন্টিস্টরাও অনেক সময় কাজ করে, কিন্তু ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট ছাড়া আপনি কখনোই না। আর মার্কেটে যদি আপনি জবের কথা বলেন, জবে কিন্তু আপনার যে এগুলাতে জব কম ওইটা বেশি, ডেটা অ্যানালিস্টের যতগুলো জব সার্কুলার হয় আপনি বা বিআই অ্যানালিস্টের পাওয়ার বিআই অ্যানালিস্ট বা এগুলাতে আপনার ইয়েতে এগুলা হয় না, এতগুলা হয় না জবের সার্কুলার হয় না। ডেটা সায়েন্টিস্ট হয় উপরের এন্ডে অনেকগুলো হয়, ওখানে আপনারা ইয়েগুলো দেখলেই পারবেন। এআই এন্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার মনে একটা গ্রুপ আছে বাংলাদেশে, এটা ডেটা সায়েন্স বাংলাদেশে একটা গ্রুপ আছে, লিঙ্কডইনের ইয়েগুলো দেখতে পারবেন। আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন কোন জবগুলো। ডেটা ইঞ্জিনিয়ারিং এর জবের একটা ট্রেন্ড আছে হিউজ। আচ্ছা, আমি স্লাইডটা আমি একটু ওপেন করি, আমি ফাইলগুলো দিয়ে দিব। হ্যাঁ, আমি উপরে ইন্টারেক্টিভ কেয়ার ওরা এটা যোগাযোগ করলেই আপনারা এটা পেয়ে যাবেন। একটা বিষয়, একটা মিনিট, আমি জাস্ট একটা বিষয় আমি দেখাচ্ছি। একটা এটা আমার ইয়ে না, আমি লিঙ্কডিনে পাওয়া বা আমি নিজে তো দেখি, এটা আমার কোর্সের জন্য বলা না। আমি ডেটা সায়েন্স একটা প্রোগ্রামও কিন্তু নিয়ে ডেটা সলিউশন সৃষ্টি থেকে, এটা এখন আর নিচ্ছি না কন্টিনিউ, লাস্ট বেচ কিন্তু সেখানে। এর আগে আমার ফার্স্ট বেচ ছিল ডেটা সায়েন্সের উপরেই, ঠিক আছে। সো আমি যদি এখানে জাস্ট স্লাইডে একটা জিনিস দেখাই, লাস্ট 1 মিনিট। ভাই একটা কোয়েশ্চেন এসেছে যে পাইথনে কি কাজ আছে যেটা আর দিয়ে করা যায় না? আচ্ছা, পাইথনের যেটা কাজ করা যায় না এমন না, পাইথনের সব কাজও আর দিয়ে করা যায়, আর এর সব কাজও পাইথন দিয়ে করা যায়। কিন্তু রিসার্চ রিলেটেড যখন কাজগুলা হয়, বিশেষ করে আরো হেলথ কেয়ার থেকে শুরু করে এই ধরনের রিসার্চ বা এইগুলাতে আর এর অলরেডি অনেক অনেক কাজ হয়েছে। পাইথন আপনাকে নতুন করে অনেক কিছু ডেভেলপ করতে হবে, বুঝতে হবে, আপনি ইজি রিসোর্স পাবেন। যেমন ডিপ লার্নিং এর কাজগুলোর জন্য আপনি প্রচুর রিসোর্স পাবেন পাইথনে, এবং বেশিরভাগ কাজ পাইথনেই করা হয়। সেম ভাবে আপনি রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলোর জন্য, হেলথ কেয়ার বলেন, বায়োলজিক্যাল সায়েন্সের ডিএনএ আরএনএ ডাটা নিয়ে কাজ করা, ওইগুলোর জন্য আর এ হলো আপনি ইজি অনেক লাইব্রেরি পেয়ে যাবেন কাজ করার জন্য, অনেক ফ্রেমওয়ার্ক পেয়ে যাবেন। আপনি জাস্ট এইটা দেখেন, গত কয়েক মানে এটা হলো 1 বছরের একটা একটা ইয়ে ছিল 2022-23 এর আপডেটেডটা নিলে কি হবে, এখানে দেখেন যে ডেটা অ্যানালিস্টের জবস হবে সবথেকে বেশি তুলনা। এরপরে ডেটা ইংলিশদের নিয়েই তাদেরকে ডেটা অ্যানালিস্ট ডেটা সায়েন্টিস্ট যারা যে কাজগুলো করতো তাদের অনেকটা কাজ ডেটা অ্যানালিস্টদেরই করতে হবে, যেমন রিগ্রেশন অ্যানালাইসিস, এ/বি টেস্টিং, এই পার্ট। সো আমাদের কোর্সে এগুলো সবগুলাই ইয়েতে, এবং ক্লাস 7টা থেকে 8টা প্রজেক্ট, লাইভ ক্লাস 40টার মতো, আমার পক্ষ থেকে 200-র মতো হলো সাপোর্ট ক্লাস, সপ্তাহে 5-10টা করে থাকবে। সো ইয়েস, লাইভ। আচ্ছা, এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমাদের দেশে ম্যাটার করে, কিন্তু আপনার ভালো পোর্টফোলিও যদি থাকে, আপনার কাজগুলো লিঙ্কডইনে প্রপারলি শো করে, তখন হলো ব্যাকগ্রাউন্ডও এত ম্যাটার করে না। কারণ আপনি বুঝাইতে তখন সমর্থ হবেন। আপনি শুধু সিভি দিলে কঠিন হয়ে যায়। সিভির সাথে যদি একটা পোর্টফোলিওটা দিয়ে দেন আপনি মেইল করার সময়, যে আমার কাজগুলো একটু দেখেন, আপনি গিটহাবের রিপোজিটরি যখন দিয়ে দিবেন কাজগুলো, তখন হলো আপনার কাজ দেখে মানুষ ইমপ্রেস হবে। হ্যাঁ, আমি ক্ষেত্রে এটা, এই তো। আর আমার এন্ড থেকে এই ছিল বলা।
আর এনিথিং, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ, সোশ্যোলজি থেকে হওয়া ফাতেমা যায়, এবং সম্ভবত বলছিলেন। সোশ্যোলজি থেকে অনেকেই, প্লিজ বলেন প্লিজ। হ্যাঁ, সরি ভাই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, সাকসেসফুল স্টোরি যেটা, এটা লিঙ্ক, এটা ওদের পেজ থেকে অটোমেটিক চলে আসবে। আমি অলরেডি আমার ফেসবুকে যারা আছে, আমি কয়েকজন জাস্ট এই মাসে যাদের জয়েনিং হলো তাদের কিছু পার্সোনাল মেসেজ আমি শেয়ার করেছিলাম, স্ক্রিনশট। আপনারা এমনিতে আর ইন্টারেক্টিভ ক্লাসের পেজ থেকে আই থিঙ্ক তারা একটা পর্যায়ে ইয়ে করবে, এবং আমার রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আমি একদিন একটা সেশন নিব। আর যারা আর্লি বার্ড রেজিস্ট্রেশন থাকবে তাদের নিয়ে মেবি আমাদের একটা ডিনার বা এরকম সেশন থাকবে। ইন্টারেক্টিভ ক্লাস থেকে আমাকে সর্ট অফ এরকম বলা হয়েছিল, সেখানে যে নেটওয়ার্কিং বা কি প্রসেসগুলো নিয়ে ডিটেলস, সাকসেসের পিছনে কি জিনিসগুলো ড্রাইভার হিসেবে কাজ করবে, এগুলো নিয়ে অ্যাটলিস্ট একটা আমি জিনিস বলতে পারি, আপনি কোর্স করেন আর না, কারণ এই মডিউলটা যদি আপনি কমপ্লিটলি ইয়ে করতে পারেন, এবং কোর্স করলে যে জিনিসটা ওকে কিভাবে প্রবলেম সলভ করি সেই বিষয়গুলো 3 বছরে শিখবেন নেক্সট, সেটা আমি নেক্সট 5 মাসে জাস্ট এই 40টা ক্লাস, আমার 16 ঘন্টার রেকর্ডিং যেটা আছে, আর প্রজেক্টগুলো যদি করেন, যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড, ইভেন বাংলা ব্যাকগ্রাউন্ডে ইন্টারমিডিয়েটে পড়ে যে কেউ যদি হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে ইন্ডাস্ট্রিতে 2 বছর যাবৎ কাজ করে তার সমান স্কিল নিয়ে বের হবে। কিন্তু আপনি অনেস্ট এফোর্ট দেন, টাইম বিগিনার বিগিনার থেকে আমি বললাম যে বাংলা থেকে শুরু করে বাংলা ব্যাকগ্রাউন্ড, ইংলিশ ব্যাকগ্রাউন্ড লিটারেচার। আমি ইংলিশ লাস্ট ব্যাচে, আমার আমেরিকাতে থাকে একজন ভাই আছে, ইংলিশ মাস্টার্স করে, উনি লাস্ট ব্যাচে সম্পূর্ণ কমপ্লিট করেছেন, এবং এখন সেও এই লাইনে কেরিয়ার করার জন্য চেষ্টা করতেছে, পিএইচডি লাইনে না করে ইংলিশ লিটারেচার। আলতাফ নামের একজন ভাই আছেন। সো এই তো। আর ফ্রিল্যান্সিং ইয়েতে দিন দিন কমতেছে, কারণ এআই বা এগুলো ইউজে, কিন্তু নাই যে এমন না। কিন্তু আপনি হলো ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট, সব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে নিতে হবে এমন না, লিঙ্কডিন থেকে নেওয়া যায়, পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া, মানুষকে অ্যাপ্রোচ করতে হয়। এই জায়গাটাই আমি বলছি, আমার কেরিয়ার পার্টে আমি শুরুতে এই জিনিসটা দেখাবো যে হলো আপনি হাউ টু অ্যাপ্রোচ করে যাও হোয়েন ইউ আর রেডি। আপনাদের প্রজেক্টগুলো যখন রেডি হবে, পোর্টফোলিওটা রেডি হবে, তখন আপনাদের এইটাই আমি শিখাই। আমার আগের পেজগুলো তো আমি এটাই শিখাইছি, যে আপনি কিভাবে আপনার রাইট অ্যাপ্রোচ, আপনি এই আশায় বসে থাকলে হবে না যে আপনাকে আরেকজন জব দিবে। আপনি ফিক পয়েন্ট নিয়ে কথা বলতে হবে, হিট করতে হবে, যেটা তাদের ইয়ে করে। আমার বেশিরভাগ স্টুডেন্টের ইন্টারভিউ এর পরে তাদেরকে মেইন এই কোশ্চেনটাই করা হয় বেশিরভাগ সময়, কোথা থেকে এই আর্লি স্টেজে এত কিছু শিখছে, তো ফ্রেশার। সো এটা অ্যাটলিস্ট আপনাদের যাতে ইয়ে করতে পারে, যদি ইয়ে করতে পারেন, কিন্তু অনেক সিনসিয়ারলি যদি কোর্স করে, বেশিরভাগ সময় কোর্স করে অনেকে আবার কন্টিনিউ করে না, রেকর্ডিং দেখে। লাইভ ক্লাসের যে ব্যাপারটা আর রেকর্ডিং এর দুইটা ডিফারেন্ট। ঠিক আছে, সবাই ভালো থাকেন। শাকির যদি কিছু এন্ডিং কিছু বলতে চাও বলো। আর আশা করি যারা রেজিস্ট্রেশন করবেন এবং যারা আর্লি বার্ড রেজিস্ট্রেশন থাকবেন 15 তারিখের ভিতরে, তাদের সাথে তো আমার দেখা হচ্ছে জয়েনিং এর আগে, আর আমাদের রেকর্ডের ক্লাসগুলো আমরা তখন দিয়ে দিব, আর এগুলো তো প্রোভাইড করা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রাসি ভাই। সো একদম আজকের সেশনটা আমরা শেষ করার আগে জাস্ট হচ্ছে ক্যারিয়ার পাথ নিয়ে কিছু কমন কোয়েশ্চেন আসছে চ্যাটে, ওগুলো একটু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আপনারা অনেকে ক্লাসের টাইম নিয়ে জিজ্ঞেস করছেন। তো যেভাবে রসি ভাই বললো, আমাদের কিন্তু এই ব্যাচটা শুরু হচ্ছে অগাস্টের 2 তারিখে। সপ্তাহে 2 দিন আমাদের ক্লাস থাকবে। এবং হচ্ছে আপনার প্রায় 5 মাসের জার্নি হবে তো, এবং সপ্তাহে 6 দিন আপনারা 2 বেলা করে সাপোর্ট সেশন পাবেন, এবং এই সাপোর্ট সেশনের বাইরেও কিন্তু আপনারা উইকলি সাপোর্ট ইন্সট্রাক্টরের কাছ থেকে একটা কনসেপচুয়াল ক্লাসও পাবেন। এর পাশাপাশি প্রজেক্ট অ্যাসাইনমেন্টস এগুলো তো থাকছে। আর অলরেডি অনেকেই হয়তো আপনারা আমাদের ক্যারিয়ার পাথে যুক্ত হয়ে গেছেন, যারা এখনো হন নাই, আশা করবো আপনারা আপনাদের সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে। আপনাদের যদি ক্যারিয়ার পাথ নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন। একদম ভাই আবার বলেছেন যে ক্লাস শুরু হবে কবে? ক্লাস শুরু হবে অগস্টের 2 তারিখে। এই ব্যাচটা আমাদের অগস্টের দুই শুক্রবার। তারিখে শুরু হবে। অগস্টের 2 তারিখে তো রাসি ভাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই 2 তারিখ শুক্রবার আছে, ওই দিন থেকে শুরু। শুক্রবার এবং মঙ্গলবার একটা ক্লাসের মধ্যে একটা গ্যাপ রাখা হয়েছে, ইন দ্য মিন টাইম যেন আপনি প্র্যাকটিস করার সুযোগ পান। জি। তো থ্যাংক ইউ সবাইকে। আর আজকের মাস্টার ক্লাস অনেকেই হয়তো ইন্টারনেট ইস্যুর কারণে হয়তো কিছু মাঝখানে মাঝখানে মিস করেছেন। তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই।
যারা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করছিলেন তাদের সবার কাছে আজকের রেকর্ডিং এবং হচ্ছে যে ভাইয়ার কোর্স ম্যাটেরিয়ালটাও আপনারা সবাই পেয়ে যাবেন। আর অনেকে হচ্ছে রসিদ ভাইয়ার লিঙ্কডইন প্রোফাইলটা চেয়েছেন চ্যাটে। এটা সজীব ইয়েতে ভাইয়া দেওয়া আছে। এটা হলো হ্যাঁ জি আপনাদের বলি যে আমি যে স্লাইডটা দিয়েছি আমি অলরেডি শাকিরকে পাঠিয়ে দিয়েছি, এটা আপনাদের পাঠিয়ে দেবে। তো তখন হলো স্লাইডের শুরুতেই দেখবেন নিচে এটা দেওয়া আছে, আমার লিঙ্কডইন প্রোফাইলের লিংক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্কও দেওয়া আছে। আচ্ছা। সো এটাই যেরকম বললো যে আমাদের কিন্তু সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস হবে, মঙ্গলবার এবং শুক্রবার রাত 9:30 থেকে 11টা। সপ্তাহে একটা কনসেপচুয়াল ক্লাস হবে প্রতি সপ্তাহে, সেটা কিন্তু রসিফের বাদে আমাদের যিনি সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকবেন সজীব ভাই, ভাই নেবেন আপনাদের যে কোনো ধরনের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এবং সপ্তাহে 6 দিন 2 বেলা করে সাপোর্ট সেশন থাকবে। সাপোর্ট সেশন একটা হবে রাত 8টা থেকে 8টা 45 এবং সেকেন্ডটা হবে হচ্ছে রাত 11টা থেকে 11টা 45। তো আপনারা সাপোর্ট সেশনে জয়েন করে আপনাদের যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবেন। আর এমনিতে তো আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপ, মেসেঞ্জার সাপোর্ট গ্রুপ, গুগল ক্লাসরুম থাকবেই। আমরা ম্যানেজমেন্টের এন্ড থেকেও আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এবং ক্যারিয়ার পাথ শেষে, যেটা আপনারা অলরেডি তো শুনেছেন যে আমাদের বেশ কয়েকজন স্টুডেন্ট অলরেডি হচ্ছে যে জব পেয়ে গিয়েছেন। তো আমাদের আসলে আপনাদের জন্য এটাই কথা থাকবে যে আপনারা ক্যারিয়ার পথে ফোকাস করেন, আপনারা লার্নিং এর দিকে ফোকাস করেন। আপনারা যদি লেগে থাকেন আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, জব না পাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। রসিফ ভাইকেও ধন্যবাদ এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। তো আজকে এখন রসিফ ভাই পারমিশন দিলে আমরা আজকের সেশনটা এখানেই এন্ড করবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আর্লি বার্ড রেজিস্ট্রেশনের ডেট হলো মেবি 15 তারিখ থাকবে। জি, আহ, তাও এটা জানিয়ে দেওয়া হবে। 15 জুলাই আল্লাহ হাফেজ। পর্যন্ত আর্লি বার্ড রেজিস্ট্রেশন ডেট থাকবে। আপনারা তাও আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, ইন্টারেক্টিভ কেয়ারস ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ, হ্যাভ আ গুড নাইট এভরিওয়ান।